বজ্রপাতে তীব্র শব্দে কাঁপন ধরছে গায়ে। বিদ্যুৎ ঝলকানি মৃদু আলোতে ঝাপসা দেখাচ্ছে সবকিছু। সপ্তদশীর কাজল দিঘি চোখ দুটোতে ভর জমিয়েছে একরাশ হতবাকতা। সম্পূর্ণ বদন জুড়ে বয়ে যাচ্ছে মৃদু ঝংকার। পা দুটো নীল হয়ে যাচ্ছে ক্রমশ। বরফের পুরুত্বে দেবে যাচ্ছে সপ্তদশীর অর্ধেকটা কোমর। সম্মুখে মাথা নুইয়ে বসে থাকা যুবক বোধহয় নজর লুকোচ্ছে। বারে বারে ঠোঁট চেপে বসে আছে মেকি ভাব নিয়ে। সপ্তদশীর মসৃণ ললাটে ভাঁজ পড়েছে স্পষ্ট। একদৃষ্টে যুবকের পানে তাকিয়ে থেকে সন্দিহান গলায় শুধালো, আপনি কি সত্যিই সিদ্ধার্থ? তরাক নজর উঠায় যুবক। চোখাচোখি হলো সপ্তদশীর কাজল দিঘি চোখ দুটোর সাথে। আশ্চর্য। সুনয়না দৃষ্টি ঝুঁকালো না মোটেও। কপালে বক্ররেখার ছাপ ফুটিয়ে সন্দিগ্ধ গলায় ফের আওড়ালো, উত্তর দিন। যুবক ঢোক গিলল সামান্য। তড়িঘড়ি করে উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। কপালের ভাঁজ গাঢ় হলো। সপ্তদশী দৃষ্টি হলো তীক্ষ্ণ। বিদ্যুৎ চমকানোর মৃদু আলোয় যুবকের মুখাবয়ব পরখ করতে লাগলো কেমন। যুবকের মুখটা বড্ড লম্বা। আগের তুলনায় হুট করে অত কালচে হলো কিভাবে? তার ডানগাল হতে ঠোঁটের ভাঁজ অবধি বেশ গভীর একখানা ক্ষত। ক্ষতের গায়ে সেলাইগুলো বড্ড স্পষ্ট। বোধহয় কদিন আগেই সেলাই করিয়েছে ক্ষত জায়গাটা। মাহির চোখে মুখে স্পষ্ট হতবম্বতার ছাপ। সিডের মুখে তো এমন কোনো দাগ ছিল না। তার স্পষ্ট মনে আছে প্রথম যেদিন সিডের সাথে দেখা হয়েছিল তখন সিটকে দেখতে এতটাও কালো মনে হয়নি। তার উপর অমন বিদঘুটে আকারে ঠোঁটকাটা। মাহির ভয় লাগছে, বা সপ্তদশী নিজ পা দুটো ক্রমান্বয়ে গুটিয়ে নিচ্ছে। যুবক কিছু আঁচ পেল কিনা কে জানে। সে তৎক্ষণাৎ হাত উঁচিয়ে মাথার উপর হুডিটা ফেলে দিয়ে ঢেকে নিল নিজের মুখ। ভয়ের তো মাহির পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ধিমিস্বরে আশ্বস্ত করল, ভয় পেও না সানবার্ড, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি তাড়াতাড়ি ওঠো। এতক্ষণে ওরা নিশ্চয়ই তোমার পালানোর খবর পেয়ে গেছে। ওরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। তাই বলছি, প্লিজ ওঠো। আরেকটু আরেকটু এগোলেই রোড সানবার্ড। একবার যে কোনো একটা ট্রাকে উঠে পড়তে পারলেই তুমি এই নরক থেকে মুক্ত। বোকা মাহির মুখখানা বড্ড দ্বিধাগ্রস্ত। কপালে চিন্তার ভাঁজ, অথচ চোখে পালানোর অসহায়ত্ব। যুবকের নিখাত দৃষ্টি পুঙ্খানুপুঙ্খভাবে পরখ করে যাচ্ছে সব। মাহি নিজ দোলাচলে মগ্ন থেকে আচমকা বলে ওঠে, আপনি তো ওই রাক্ষসের লোক, তাহলে আমায় কেন সাহায্য করছেন? আপনিও যে দিন শেষে মেইডেনের মতো বিশ্বাসঘাতকতা করবেন না তার নিশ্চয়তা কি? সপ্তদশীর ছোট্ট মস্তিষ্কের তীক্ষ্ণ প্রশ্নে আলতো হাসল যুবক। রয়ে শয়ে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো কোনো রকম। এক হাত ফের মাহির পানে বাড়িয়ে দিয়ে বলল, একটাবার সাহস করে হাতটা ধরে দেখো সানবার্ড। কথা দিচ্ছি, এ দেহে প্রাণ থাকতে তোমার বাড়িয়ে দেওয়া হাতখানা মাঝপথে ছেড়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাবো না। মাহি আশ্চর্য মনে তাকিয়ে আছে কেমন। লোকটা এত ভারী কেন? তিনি তো আগে এভাবে কথা বলতেন না। সবসময় হাসি ঠাট্টায় মেতে থাকতেন। কণ্ঠ ছিল বেশ ফুরফুরে। তবে আজ আজ এমন অদ্ভুত লাগছে কেন তাকে? মাহি দ্বিধাদ্বন্দ্বে সাহস করে যুবকের বাড়িয়ে রাখা হাতের দিকে নিজের কোমল হাতখানা একটু করে বাড়ায় সে। যুবকের শক্তপোক্ত হাতের তালুতে হাত ঠেকাতে যাবে অমনি সপ্তদশীর চোখের সামনে ভেসে উঠল মুগ্ধ নামক রাগী পুরুষের হিংস্র মুখখানা। যেন সে আগুন চোখে তাকিয়ে আছে তার দিকে। তৎক্ষণাৎ ভরকায় মাহি। বুকটা কেমন কেঁপে উঠল আচমকা। বেচারি মনের মধ্যে একরাশ ভয় নিয়ে নিজের বাড়িয়ে দেওয়া হাতটা কেমন তড়িঘড়ি করে গুটিয়ে নিল ভয়ে। বুকের কাছে দুহাত চেপে আনমনে বিড়বিড় করল, কাকে দেখছি আমি? ওই রাক্ষসের মুখটা এইভাবে যখন তখন চোখের সামনে ভেসে উঠছে কেন? আমি তো পালিয়ে এসেছি তার প্যালেস থেকে, তারপরেও কেন দেখছি আমি তাকে? যুবক ভ্রু গুটিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সপ্তদশীর পানে। মেয়েটার আনমনে বিড়বিড় করে বলা কথাগুলো মোটেও কানে যাচ্ছে না তার। সে কেমন কপাল গুটিয়ে শঙ্কিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কি বলছো সানবার্ড? তক্ষুনি হকচকিয়ে ওঠে মাহি। সম্বিত ফিরে পেয়ে এদিক ওদিক তাকায় এলোমেলো দৃষ্টিতে। প্রসঙ্গ এড়াতে খানিক ঢোক গিলে বলে ওঠে, আর কতটুকু দৌড়াতে হবে? অলক্ষে স্মিত হাসল যুবক। তড়িঘড়ি করে সপ্তদশীর পথ হতে দু কদম সরে দাঁড়িয়ে বলে, আর একটু দৌড়াতে পারবে তো? ওপর নিচ মাথা নাড়ায় মাহি। অতঃপর নতুন উদ্যমে অজ্ঞাত যুবকের সাথে পায়ে পা মিলিয়ে ছুট লাগায় অজানা পথে। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত মাহি। পা দুটো বোধহয় আর চলছেই না। সপ্তদশী হাঁপাচ্ছে ভীষণ। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে রীতিমতো। পায়ের গতিরোধ হচ্ছে বারংবার। পাশ থেকে যুবক বড্ড বিচলিত হলো বুঝি। তড়িঘড়ি করে এগিয়ে এসে একরাশ অস্থিরতায় সপ্তদশীর হাতের কনুই আগলে ধরতে চাইলে তৎক্ষণাৎ হাত ঝাঁকিয়ে সরিয়ে নেয় মাহি। হাঁপাতে হাঁপাতে শুকনো ঢোক গিলে আধুস্বরে বলল, ছোবেন না আমায়। যুবক থামল। অসহায় চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে। মাহির কষ্ট হচ্ছে তা খুব স্পষ্ট। মেয়েটার কেমন দুহাতে পেট চেপে ধরে কুণ্ঠা যাচ্ছে রীতিমতো। যুবক তখনই ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে।
অদূর থেকে ভেসে আসছে নিয়ন আলো ঝলকানি, তার মানে রাস্তার বেশি দূরে নেই। যুবক সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। মাহির উদ্দেশ্যে যেই না কিছু বলবে অমনি তার দৃষ্টি গিয়ে থমকালো অদূরের ঘন জঙ্গলের দিকে। বেশ কিছু টর্চ লাইটের আলো ধেয়ে আসছে এদিকে। যুবক অস্থির এ পর্যায়ে তড়িঘড়ি করে মাহির নিকট এগিয়ে এসে চাপা স্বরে বলল, ওরা এসে পড়েছে, তাড়াতাড়ি চলো। হকচকায় মাহি তড়িৎ ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। জঙ্গল থেকে টর্চ লাইটের আলো ধেয়ে আসতে দেখে মুহূর্তে নিঃশ্বাস আটকে গেল সপ্তদশীর। মেয়েটা কেমন হড়বড়িয়ে পা বাড়ালো সম্মুখে। পেছন পেছন যুবকও ছুটল। অত বড় পথটা দুজন অতিক্রম করলো মাত্র মিনিট পাঁচেকে। অবশেষে এ দুজন দেখা পেল কংক্রিটের দুর্গম রাস্তাখানার প্রায় বেশ কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে 6টি ট্রাক। বাদবাকি 5টা ট্রাকের হেডলাইট বন্ধ থাকলেও একটা হেডলাইট এখনো চলছে। আশেপাশে ড্রাইভারদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। যুবক সুযোগ বুঝে তখনই মাহিকে টেনে নিয়ে গেল রাস্তার ধারের বড় পাইন গাছের আড়ালে। মাহি ভরকায়, কপাল কুচকে যুবকের তামাটে মুখ পানে তাকায় শক্ত চোখে। যুবক সেসবে তোয়াক্কা করল না মোটেও। ভীষণ অস্থিরতায় ট্রাউজারের পকেট হাতড়ে বেশ কিছু রুবল রাশিয়ান মুদ্রা বের করে এনে জোরপূর্বক ধরিয়ে দিল মাহির হাতে। মাহি হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল শুধু। মনের মধ্যে কত প্রশ্ন তার, অথচ বলবার জো নেই। যুবক তখন আরেক পকেট থেকে একখানা সেলফোন বের করে এনে মাহিকে দিয়ে বলল, এখানে বেশি কিছু রুবল আছে, এগুলো তোমার কাছে রাখো, তোমার কাজে লাগবে। আর এই যে ফোনটা দিলাম, এটাতে ট্র্যাকিং সিস্টেম অন করা আছে। তুমি যেখানেই থাকবে আমি ঠিক চলে আসবো তোমার কাছে। তুমি একদম ঘাবড়াবে না সানবার্ড। হতবাক মাহি, চোখে মুখে স্পষ্ট অবাকের ছায়া। সে কেমন ধরে আসা কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি আসবেন না আমার সাথে? আমি একা কোথায় যাব? চোখ দুটো চিকচিক করছে যুবকের। ঘাড় বারবার এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছে শত্রুদের আগমন। সপ্তদশীর এহেন কথায় মনটা তার চিৎকার দিয়ে বলছে, আমিও যেতে চাই তোমার সাথে সানবার্ড, তবে আমি অসহায়, এখনো অনেক কাজ বাকি। মনে মনে এরূপ বাক্য আওড়ালেও যুবকের ঠোঁটের আগায় ফুটল বিপরীত বাক্য। মোটা কণ্ঠে আওড়ালো, ইউ নিড টু বি স্ট্রং সানবার্ড। আমি তোমায় ট্রাকে তুলে দিব। এই ট্রাক গিয়ে থামবে মস্কোর সাদোভত মার্কেটে। তুমি ট্রাক থেকে নামেই আমায় কল করবে, ওকে? ডায়াল লিস্টের প্রথম নাম্বারটাই আমার। আর হ্যাঁ, মোটে অপরিচিত কারোর সাথে কথা বলবে না, কেমন? আমি অতি শীঘ্রই তোমার পাসপোর্ট নিয়ে ফিরবো। থামলো যুবক। এক মুহূর্ত সপ্তদশীর পানে স্থির দৃষ্টিতে তাকিয়ে ফের আওড়ালো, আমি জানি তুমি পারবে সানবার্ড। মাহি প্রতিক্রিয়া শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। হাত দুটোতে মুঠোবন্দি সেলফোন এবং রাশিয়ান মুদ্রা। দুরু দুরু করে কাঁপছে বুক। যুবক এবারেও নিজ উদ্যোগে টেনে ধরে মাহির বা হাতের কবজি। চারিদিকে সতর্ক দৃষ্টি আউড়ে গুটি গুটি পায় এগোয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শেষ ট্রাকের দিকে। যুবক সময় নিয়ে এগিয়ে এসে দাঁড়ালো ট্রাক ড্রাইভারের দরজার কাছে। হাত উঁচিয়ে ট্রাকের গায়ে দুবার টোকা বসাতেই পেছন থেকে খুলে গেল ট্রাকের দরজা। যুবক তৎক্ষণাৎ মাহিকে নিয়ে ছুটল সেদিকে। আশেপাশে একবার ভালো মতো পরখ করে মাহির হাত ধরে তাকে উঠিয়ে দিল ট্রাকে। অতঃপর ফিসফিসিয়ে বলল, চুপ করে বসে থাকবে সানবার্ড, কোনো শব্দ নয়, ওকে? মাহি মাথা নাড়ায় নীরবে। মেয়েটা কেমন জড়সড় ভাব নিয়ে বসে আছে এক কোণে। বোধহয় ভয় পাচ্ছে সপ্তদশী। যুবক ফোঁস করে নিঃশ্বাস ফেলল খানিকটা কাতর চোখে। মাহির ছোট্ট মুখের আদলে তাকিয়ে দেখে বলল, নিজের খেয়াল রেখো সানবার্ড। মাহি শুনল নীরবে, চুপচাপ গা গুটিয়ে বসে রইল কেমন। যুবক আর এক মুহূর্ত দেরি না করে ট্রাকের দরজাটা লাগিয়ে দিল আলগোছে। তারপর ফের ড্রাইভারের দরজার কাছে গিয়ে দুটো টোকা বসাতে ট্রাকের ইঞ্জিনে স্টার্ট বসায় ড্রাইভারের মহোদয়। বন্ধ হেডলাইটের বাতি জ্বলে ওঠে মুহূর্তে। ট্রাকের বিশাল চারটে চাকা ঘুরতে লাগলো রয়েস হয়ে। যুবক সরে দাঁড়ায় পথ ছেড়ে। চাতক পাখির দৃষ্টিতে তাকিয়ে দেখলো ট্রাকের চলে যাওয়া। আশ্চর্য, যুবকের ডান হাত আচমকা উঠে এসেছে তার হৃৎপিণ্ড বরাবর। আলতো করে ডলছে সেথায়। তার ভাব এমন, কেউ বুঝি তার হৃৎপিণ্ডটা খুলে নিয়ে যাচ্ছে। তার চেয়েও বড় ব্যাপারখানা হচ্ছে তার চোখ দুটো কেমন চিকচিক করছে। সে কি আদৌ কাঁদছে কিনা কে জানে। যুবক ভীষণ ক্লান্ততার সাথে হাঁটু গেড়ে বসলো কংক্রিটের রাস্তায়। চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু, বদনখানি কাঁপছে রীতিমতো। সে কেমন ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ালো, আমি সিদ্ধার্থ নই সানবার্ড, আমি সিদ্ধার্থ নই। ঝড়ের বেগে ছুটছে রোলস রয়েস। ড্রাইভিং সিটে বসে থাকায় ড্রাইভার মহাশয় বড্ড আতঙ্কিত। ব্যাকসিট হতে বরাবরের ন্যায় তারা দেখাচ্ছেন হিসাম। বেচারা ড্রাইভারকে ব্যাপক গালমন্দ করে বলে যাচ্ছেন, গো ফাস্টার অ্যাসোল গো। ড্রাইভার তিতি বিরক্ত। মনটা তার চিৎকার দিয়ে মনিবের মুখের উপর বলে দিতে চাইছে, এই বেটা পারলে নিজে এসে চালান। তবে মনের কোণে উত্থাপিত হওয়া এহেন বিকট দুঃসাহসিক কথাটুকু ঠোঁটের আগায় আসার আগে গিলে নিলেন কোনো মতে। স্রেফ মাথা কাত করে বললেন, জি চালাচ্ছি। ব্যাকসিটে গা এলিয়ে বসলেন না হিসাম।
আধা বুড়ো দুর্বল বদনখানি বড্ড অস্থির, তার ফর্সা গায়ে কাপড়ের ছিটে ফোটাও নেই, কোমরে পেঁচিয়ে রাখা একখানা মখমলে তোয়ালে মাত্র। লোমশ বুকটাতে ঘামে তীব্র উপস্থিতি জানান দিচ্ছে। মহাশয় বুঝি বড্ড আতঙ্কিত। ঝড় বেগে গাড়িটি ছুটছে ইস্তাম্বুলের ব্যস্ত মহাসড়কে। কিছুক্ষণ পরেই তা ঢুকবে মহস্তি টানেলে। হিসাম খানিক স্থির হয়েছে এই পর্যায়ে। অস্থির দেহটা সিটের গায়ে আলতো করে ঠেকিয়েছেন কোনো মতে। এরই মধ্যে গাড়ি প্রবেশ করল মোহন্তি টানেলে। গোলাকার বড়সড় টানেলের ভেতর আজও বরাবরের ন্যায় রাতের উপস্থিতি। সিলিংয়ে জলজল করছে হলদেটে আলোর লাইট। হিসাম স্বস্তিতে খানিক চোখ বুঝতে ড্রাইভার হঠাৎ ব্রেক কষল গাড়িতে। এহেন হুটহাট ঘটনার আকস্মিকতায় হকচকায় হিসাম। আধবুড়ো মহাশয় নিজের ভারী শরীরটা তাল সামলাতে না পেরে তখনই ঝুঁকে পড়লেন বেশ কিছুটা। ড্রাইভার তটস্থ, গোল গোল চোখে তাকিয়েছে সম্মুখে। এদিকে হিসাম ততক্ষণে নিজেকে সামলালেন কোনো মতে। কটমট করতে করতে ড্রাইভারের উদ্দেশ্যে কঠিন গলায় বললেন, মাদার ফাকার, হেই, ঠিক মতো গাড়ি চালাতে পারিস না? মাঝ রাস্তায় গাড়ি থামালি কেন? হ্যাঁ, কেন থামালি? ড্রাইভার জবাব দিলেন না, ফিরলেন পেছনে। হিসাম বড্ড চটলেন এ পর্যায়ে। দাঁতে দাঁত চেপে ড্রাইভারের সিটের পেছন থেকে সরে আসতে চুপসে গেলেন তিনি। গাড়ির কাছ থেকে মাত্র কয়েক হাত দূরত্বে পথ আটকে দাঁড় করিয়ে রাখা একখানা বাইক। একজন বলিষ্ঠ পুরুষ বসে আছেন বাইকে, মাথায় কালো হেলমেট, এক হাতে ভর দিয়ে গা এলিয়ে রেখেছে কেমন। এক পা বাইকের কোলে উঁচিয়ে রাখলেও আরেক পা জমিনে গড়াগড়ি খাচ্ছে। হিসাম থমকায়, হতবিহ্বলের ন্যায় আওড়ায়। হু ইজ দিস বাস্টার্ড? হ্যাঁ, কথাটুকু জীবের আগা দিয়ে বেরিয়েছে মাত্র, আর অমনি হিসামের হৃদয় থমকালো সম্মুখে চেয়ে থেকে। একসঙ্গে বেশ কিছু ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ ধেয়ে এসে সারিবদ্ধভাবে দাঁড়ালো বাইকের একদম পেছনে, যেন তারা আনুগত্য করছে সামনের মানুষটার। হিসাম ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল বার কয়েক। কাপা কাপা হাতে ড্রাইভারের কাজ ছুঁয়ে চাপা সরে বলল, গাড়ি পেছনে নে, নে গাড়ি পেছনে। ড্রাইভার ফাঁপা ঢোক গিলছেন। কাপা কাপা বদনে তক্ষুনি পাশের দরজা খুলে বেরিয়ে গেলেন গাড়ি থেকে। এদিকে হিসাম পড়লেন মহাদোটানায়। ড্রাইভার বিশ্বাসঘাতক যে সুযোগ পেয়ে ছুটে পালালো তাকে ছেড়ে। হিসাম কোনোরূপ কাল বিলম্ব না করে তখনই হড়বড়িয়ে ব্যাকসিট থেকে চলে এলেন ফ্রন্ট সিটে। কোমরের তোয়ালটা কোনো রকমে খুলতে খুলতে বাঁচল তার। বেচারা এক হাতে গাড়ির সবগুলো দরজা লক করলেন ভালো মতো। অতঃপর স্টিয়ারিংয়ে হাতলে টান বসিয়ে যেই না গাড়ি পেছনে নেবেন, অমনি পেছন থেকে কর্কশ শব্দে বেজে উঠল অগণিত গাড়ির হর্ন। হিসাম ভরকালেন। তড়িঘড়ি করে ব্রেক কষে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতে দেখলেন পেছনেও পথ আটকে দাঁড়িয়ে আছে বেশ কিছু গাড়ি। ভয়ে প্রাণ বেরোনো জোগাড় বেচারা হিসামের। কোনোরূপ উপায়ন্তর না পেয়ে চুপটি করে বসে রইল নিজ গাড়িতে। গাড়িটা বুলেট প্রুফ, বাইরে থেকে হাজারটা বুলেট ছুড়লেও গায়ে একটুখানি আঁচড়ও লাগবে না তার। এ নিয়ে প্রশান্তির হাসি টানলেন হিসাম। ইচ্ছে করে ডান হাতের মিডল ফিঙ্গার উঁচিয়ে দেখালেন সবাইকে। ওদিকে বাইকার মহোদয় এতক্ষণে নড়ে চড়ে উঠলেন। বাইকের উপর থেকে নেমে এসে দুহাত পকেটে গুজে দাম্ভিক কদম বাড়াতে লাগলেন হিসামের গাড়ির দিকে। হাঁটার মাঝপথে একবার ঘাট বাঁকিয়ে তাকালেন তিনি। আর অমনি কোত্থেকে দুজন গার্ডস কেমন তড়িৎ বেগে ছুটে এলেন হিসামের গাড়ির সামনে। বুলেট প্রুফ গাড়িটির উইন্ডশিল্ড বড় শক্তিশালী, অল্প আঘাতে থোড়াই ভাঙবে। গার্ড দুজন হাতে করে দুটো ব্যাগ নিয়ে অতঃপর ব্যাগ থেকে চারটা সাকশন ডিভাইস এনে বসিয়ে দিলেন উইন্ডশিল্ডের চারপাশে। ভেতরে বসে থাকা হিসাম হাঁ হয়ে দেখছে সব। কি করছে তারা তাই হয়তো বোঝার চেষ্টা মত্ত তিনি। উইন্ডশিল্ডের গায়ে বসেছে চারটে শক্তিশালী সাকশন ডিভাইস। গার্ড দুজন আধুনিক রিমোটের সাহায্যে মাত্র দুটো চাপে ঘটালেন কন্ট্রোলড ব্লাস্ট। মুহূর্তে উইন্ডশিল্ডের আস্তরণ মৃদু ফাটল ধরল। এহেন কাণ্ডে তটস্থ হিসাম চক্ষু ছানাবড়া করে তাকিয়ে আছে বাইরে। আদর থেকে বলিষ্ঠ পুরুষ এগিয়ে আসছেন ক্রমাগত। তার দাম্ভিক কদম আচমকা থামল গাড়ির সম্মুখে এসে। কিয়ৎক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে যুবকের হাত বাড়ায় পাশে। ঠিক তখনই কেউ একজন বিনম্র শ্রদ্ধায় মাথা নুয়ে যুবকের হাতে তুলে দেয় একখানা মোটা লৌহদণ্ড। যুবক বেশ আরামসে লৌহদণ্ডটা হাতে নিয়ে খানিকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আচমকা তা দিয়ে আঘাত বসালো উইন্ডশিল্ডের গায়ে। মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল উইন্ডশিল্ডের কাজ। চূর্ণ বিচূর্ণ ছিটে ফোটা গিয়ে আঘাত আনলো হিসামের উদম গায়ে। চামড়া ভেদ করে কাচের টুকরো দেবে গেল বহু জায়গায়। হিসাম আর্তনাদ করে ওঠে। ডান চোখে ঢুকেছে এক টুকরো কাজ, রক্ত গলগলিয়ে পড়ছে গাল বেয়ে। ওদিকে যুবক এবার এক লাফে উঠে এসেছে বনেটের উপর। এক হাঁটুতে ঝুঁকে বসে আচমকা ডান হাত বাড়িয়ে দিল হিসামের দিকে। গম্ভীর অথচ ক্রূর কণ্ঠে বলল, মাই মানি। হিসাম বাকরুদ্ধ, নিষ্পলক চোখে তাকিয়ে আছে কেমন। মস্তিষ্ক বড্ড ফাঁকা লাগছে এখন। সেখানিক সময় নিয়ে অস্ফুট স্বরে আওড়ালো, আপনি? হেলমেটের আড়ালে থাকা পিয়ার্সিং করা ঠোঁট দুটো দাঁতের সঙ্গে পিষে হাসল যুবক। ডান হাতে আলতো করে হেলমেটের গ্লাস তুলে নিজের বাদামি চোখ দুটো উন্মুক্ত করে শান্ত কণ্ঠে আওড়ালো, দ্য শ্যাডো মনস্টার। থমকায় হিসাম। হৃদয়ের দুটো স্পন্দন বুঝি মিস হয়ে গেল ইতিমধ্যে। চোখ দুটো বেরিয়ে আসা জোগাড়। তার ওষ্ঠপুটে ফাঁক বেড়েছে বহুগুণ। যুবকের ঈগল দৃষ্টির পানে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হঠাৎ মনে পড়ে গেল মনস্টারের দিকে চোখ তুলে তাকাতে নেই। তাহলে তাকালেই মৃত্যু নিশ্চিত। তৎক্ষণাৎ নজর ঝুঁকায় হিসাম।
কাঁপতে কাঁপতে আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে, ক্ষমা করুন আমায়, আমায় ক্ষমা করুন মনস্টার। আমি 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 জানতাম না এটা আপনি। আমি I want my money. গম্ভীর কণ্ঠটা কানে যেতে শিরদাঁড়া সোজা হয়ে গেল হিসামের। বেচারা তড়িঘড়ি করে গাড়ির ড্যাশবোর্ডের পাশে থাকা গ্লাভস বক্স হাতরে একখানা চাবির গোছা বের করে এনে আলগোছে তুলে দেয় মনস্টারের হাতে। প্রাণ ভিক্ষা চেয়ে ফের কাতর কণ্ঠে শুধায়, সব নিয়ে যান মনস্টার, সব নিয়ে যান মনস্টার, বাট ডোন্ট প্লিজ ডোন্ট কিল মি, প্লিজ। এহেন কথাটা মনস্টার ওরফে মুগ্ধ আদৌ কানে তুলল কিনা কে জানে। সে উল্টো ডান হাত বাড়িয়ে দিল পাশে। পর মুহূর্তে পাশ থেকে গার্ড এগিয়ে এসে একখানা বিশাল শটগান তুলে দিলেন মনস্টারের হাতে। ওরুর উপর শটগানের বেজ ঠেকিয়েছে মনস্টার, গানের নল ঠেকিয়েছে হিসামের দিকে। হিসাম ভয়ার্ত কণ্ঠে বারবার অনুনয় করছে, ভীষণ হাত জোর করে ক্ষমা চাইছে কতবার, অথচ সেদিকে থোড়ায় পাত্তা দিচ্ছে মনস্টার। সে কেমন ক্রূর হেসে ঠান্ডা কণ্ঠে শুধালো, Happy journey. তারপর ট্রিগার চাপতে শটগানের নল দিয়ে অসংখ্য ছোট ছোট ধাতব দানা বেরিয়ে গেল ঝড়ের বেগে। মুহূর্তে ঝাঁঝরা হয়ে গেল হিসামের বুক দেহ, লহুতে ভিজে গেল চারিপাশ। শটগানের তীব্র আওয়াজে কান ধরে যাবার জোগাড় যেন। বাদবাকি গার্ডরা সব মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। স্লাগের সবগুলো ধাতব দানা বেরোনোর পর থামল মুগ্ধ। আলগোছে উড়ুর উপর থেকে শটগানটা নামিয়ে রাখলো বনেটের উপর। তারপর আরেক লাফে বনেট থেকে নেমে দাঁড়ালো রাস্তায়, দুহাত উপরে তুলে ভীষণ আলসেমিতে আড়মোড়া ভাঙল যুবক। ঘাটটা চারিদিকে ঘুরিয়ে ফোটালো শব্দ করে, এক হাতে মাথা থেকে হেলমেট খুলে ছুঁড়ে ফেললো রাস্তার একপাশে। অতঃপর পকেট হাতরে একখানা মোটা সিগার বের করে এনে জ্বলন্ত শটগানের নলের সাথে একটা ঘর্ষণ বসাতে জ্বলে উঠল তা। যুবক রয়ে শুয়ে ঠোঁটের ফাঁকে গুজল সিগার, নাটকীয় ভঙ্গিতে গা দুলিয়ে পা বাড়ায় সামনে। ঠিক তখনই পেছন থেকে ছুটে এলেন ঘাট মহোদয়। মাথা নুয়ে মনস্টারের দিকে ফোন বাড়িয়ে দিয়ে নিচু কণ্ঠে বললেন, মনস্টার, আপনার কল। থামলো মুগ্ধর পা। ঘাড় বাঁকিয়ে এক দৃষ্টিতে তাকালো ফোনের দিকে। কিছুক্ষণ সময় নিয়ে হাতে নিল ফোনটা। কানে ঠেকাতেই ওপাশ থেকে ভেসে আসে এডউইনের ভয়াতুর কণ্ঠ। মনস্টার, শি ইজ মিসিং। কথাটুকু যেন বজ্রপাতের ন্যায় কানে শোনালো মুগ্ধের। মুহূর্তে যুবকের মুখাভাবে পরিবর্তন ঘটল। বাদামি চোখ দুটো নিমিষেই জ্বলে উঠল অদৃশ্য আগুনে। ঘন ভ্রুদয়ের মাঝে স্পষ্ট দেখা মিলল গোটা কতক ভাঁজ। ফর্সা মুখখানা লাল হয়ে গেছে কেমন। দৃঢ় চোয়ালটা ব্লেডের ন্যায় তীক্ষ্ণ হচ্ছে ক্রমশ। যুবকের ধারালো দাঁত কপাটি একে অপরের সাথে তীব্র ঘর্ষণে কটমট শব্দ তুলছে। ফোনের ওপাশে নিস্তব্ধতা। মনস্টারের এহেন নীরবতা খুব একটা সুবিধে ঠেকল না এডউইনের নিকট। বেচারা ভয়ার্থ ঢোক গেল অপেক্ষায়িত। এদিকে মনস্টার চোখ বুজে দাঁতের দাঁত চেপে যাচ্ছে। বা হাতের শক্ত তালু দ্বারা নিজের ঘাটটা কেমন ডলতে ডলতে কটমুটিয়ে বলে ওঠে, প্যালেস ভর্তি গার্ড থাকা সত্ত্বেও ওইটুকুন একটা পুস্কু বান্দির মেয়ে মিসিং হলো কিভাবে? শুকনো ফাঁকা ঢোক গেল এডউইন। আর দৃষ্টে তাকালো অদূরে মাথা নুয়ে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে থাকা মিলার পানে। মেয়েটার ফর্সা মসৃণ গাল দুটো স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ। এডউইন কিয়ৎক্ষণ শক্ত মুখে তাকিয়ে রইল মেয়েটার দিকে। সময় নিয়ে মুখ খুলবে অমনি ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক হিংস্র গর্জন ধ্বনি। আশেপাশে সবগুলো শহরে লকডাউন দে অ্যাডওয়েন অ্যান্ড কল মাই সাইলেন্ট অলস। পাতাল করে হোক কিংবা আকাশ চেয়ে হোক, আমি ফেরার আগে ওই বান্দির মেয়েকে যেভাবে হোক খুঁজে বের কর। রিমেম্বার, ওকে খুঁজে না পেলে সবকিছু ধ্বংস করে ফেলবো আমি। আই রিপিট, আগুন জ্বালিয়ে দেবো পুরো শহরে। তোদের সব কটাকে নিয়ে যাতে পিস পিস করে কাটবো। মাইন্ড ইট। ভয়ার্থ ঢোক গিলল এডউইন। এহেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বড্ড ঘামাচ্ছে তার কপাল। গলাটা খুসখুস করছে ভয়ে। চোখে মুখে সে কি আতঙ্কিত ভাবসাব। জনাব আলগোছে হাত ঢোকালেন পকেটে। তড়িঘড়ি করে রুমালটা বের করে এনে কর্মাক্ত কপালখানা মুছলেন কোনো মতে। কাপা কাপা কণ্ঠে দুটো বাক্য আওড়াতে যাবে অমনি ওপাশ থেকে খট করে কেটে গেল কল। এডউইন হতভম্ব হয়নি মোটেও, উল্টো আতঙ্কিত মুখাভাবে ফোনের স্ক্রিনে কাপা কাপা আঙ্গুল চালালো বার কয়েক। অপরিচিত এক নম্বরে গোটা গোটা অক্ষরে মেসেজ পাঠালো, মনস্টার ইজ কলিং, ইউ অল গেট রেডি। গম্ভীর মুখখানা কঠিন হচ্ছে মুগ্ধে। শক্ত হাতের তালুতে ভার্টু কালেকশনের এক্সপেন্সিভ ফোনটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। কানের পাশে বেজে যাচ্ছে কেবল একটি কথাই, মনস্টার শি ইজ মিসিং। নাকের পাটা ফুলল মনস্টারের। চোখে মুখে লেপটে গেল অদৃশ্য আগুন। রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব তখনই হাত থেকে ফোনটা ছুঁড়ে মারল কংক্রিটের রাস্তায়। মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল অত দামি ফোনটা।
এতে অবশ্য বিন্দুমাত্র মাথা ব্যথা নেই শ্যাডো মনস্টারের। সে উল্টো শক্ত মুখে দুহাত গুজল প্যান্টের পকেটে। পিয়ার্সিং করা ঠোঁটটা কেমন কামড়ে ধরেছে উপচে পড়া রাগের তোরে। ঘাড়ের সবকটা রগ ফুলে ফেপে একাকার। শক্ত চোয়ালে যুবক খানিক ঘাড় ঘোরালো এদিক ওদিক। কটমট শব্দ তুলছে ঘাড়ের রগ, দাঁত কপাটে তীব্র ঘর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে বেশ। মুগ্ধ কেমন চিরবিরিয়ে আনমনে বিড়বিড় করলো, ইউ ক্রস ইউর লাইন বিস, ইউ জাস্ট ক্রস ইউর লাইন। অবশেষে নিজের হাতে নিজে কবর খুললি বান্দির মেয়ে। নাও বি প্রিপেয়ার্ড ফর মি। বলেই ক্রুরো হাসলো মুগ্ধ। পরক্ষণে গমগমে গলায় হুঙ্কার ছুড়ল গার্ডদের উদ্দেশ্যে। গেট দ্য জেট রেডি। ব্যস্ত পায়ে প্যালেসের প্রশস্ত করিডোর দিয়ে হাঁটছে গম্ভীর মুখ এডউইন। এগোচ্ছে প্যালেসের সদর দরজার দিকে। ডান কানে এয়ারপড গুজে রাখা তার। মুখ চলছে অনবরত। একের পর এক হুঙ্কার ছুড়ে যাচ্ছে যুবক, দাঁত খিচে আওড়াচ্ছে। এ নিয়ে ঠিক 7 বার সম্পূর্ণ প্যালেস থেকে শুরু করে জঙ্গল অবধি তল্লাশি চালানো শেষ, তবুও মেয়েটার খোঁজ পেলি না কেউ। সে কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? পেছন পেছন হাঁটছে সশস্ত্র গার্ডদের দলবল। ব্যস্ত এডউইনের এহেন হুঙ্কারে তটস্থ সব। প্রতি উত্তর করবার তেমন একটা সাহস পাচ্ছে না কেউ। এদিকে উত্তরের অপেক্ষায় এডউইন ফের গর্জে উঠল, মুখে জিভ নেই তোদের বাস্টার্ড? নাকি বুলেট খেলে তারপর মুখ দিয়ে কথা বেরোবে? কোনটা? শুকনো ঢোক গিলল সবাই। মাঝে থেকে একজন মনে মনে ভীষণ সাহস জুগিয়ে আধো আধো স্বরে শুধালো, অ্যাডউইন, ট্রাস্ট মি, আশেপাশের এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আমরা খুঁজিনি। আমার মনে হচ্ছে অ্যাডউইন মেয়েটা। কথাটা জিভের ডগা দিয়ে বেরিয়েছে মাত্র, আর অমনি বেচারা গার্ডের চোয়াল বরাবর শক্ত হাতে থাবা বসালো এডউইন। এহেন ঘটনার আকস্মিকতায় ভরকায় গার্ড। হকচকিয়ে তাকায় এডউইনের মুখ পানে। এডউইন দাঁতে দাঁত চাপছে কেমন। দাঁত কপাটির কটমট শব্দগুলোর বড্ড কানে বাজছে গার্ডের। চোয়ালের ব্যথায় কুচকে যাচ্ছে চোখ মুখ। এদিকে এডউইন হাতের জোর বাড়াচ্ছে ক্রমশ। গার্ডের চোয়ালখানা শক্ত করে চেপে ধরে খানিকটা উঁচিয়ে তুলল মুখ। পরক্ষণে দাঁত কিরমির করে আওড়ালো, কল হার ম্যাডাম, ডোন্ট ইউ ডেয়ার টু অ্যাড্রেস হার। বলেই গার্ডের চোয়ালটা এক ঝটকায় ছেড়ে দিল এডউইন। লম্বাটে চোয়ালখানার পেশিগুলো শক্ত করে ফুটিয়ে হাত গুজলো পকেটে। ফের কঠিন গলায় আদেশ ছুড়ে বলল, গতকাল যে ট্রাকগুলো দিয়ে বাজারে এসেছিল, আগামী 1 ঘন্টার মধ্যে সেই ট্রাকগুলোর ড্রাইভারদের আমার সামনে এনে হাজির করবি। ডু ইউ গেট দ্যাট? পরপর মাথা ঝাঁকায় সবাই। একযোগে গম্ভীর মুখে বলে ওঠে, কমান্ড এক্সপেন্ড। অ্যাডউইন। এহেন কথার প্রত্যুত্তরে মৌন এডউইন। ঠায় দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। ওদিকে গার্ডরা সব একে একে এডউইনকে পাশ কাটিয়ে চলে গেল। প্রায় মিনিট দুয়েক বাদে এডউইন পা বাড়ায় উল্টো পথে। পায়ের গতি অপ্রতিরোধ্য রেখে বা হাতের কবজি উল্টে দৃষ্টি ঠেকালো ঘড়ির পানে। আর মাত্র কয়েক মিনিট, তারপরে আসবে তারা। এই প্রথম সাইলেন্ট ওলভস টিমের সাথে সরাসরি সাক্ষাৎ হতে যাচ্ছে এডউইনের। এ নিয়ে ভেতরে বড্ড অস্থিরতা যুবকের। মনস্টারের তত্ত্বাবধানে গড়া এই সিক্রেট টিম, ব্ল্যাক হ্যাট হ্যাকিং থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজে সঙ্গে জড়িত এক্সপার্টরা। মনস্টারের ডান হাত হওয়া সত্ত্বেও তা সাইলেন্ট ওলভস টিমের সাথে দেখা করার সৌভাগ্য মেলেনি তার। মূলত মনস্টার নিজেই এই সৌভাগ্য দেয়নি কাউকে। তবে এডউইন আজ পাচ্ছে। বুকটা কাঁপছে তার। ঠোঁট দুটো শুকিয়ে যাওয়ার দরুন বারবার জিভ ঠেলে ভিজিয়ে যাচ্ছে কোনো মতে। পা দুটো বড্ড অস্থির এডউইনের। মস্তিষ্ক কেবল বাজছে, যেভাবেই হোক মুনবার্টকে খুঁজতে হবে। ব্যস্ত পায়ে প্যালেসের ফ্রন্ট এরিয়ায় রাজকীয় প্রথম সিঁড়িটায় পা রাখলো এডউইন। কপাল কুচকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাত ঘড়ির পানে। ডান হাতের আঙ্গুলে গুনছে সময়। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে আওড়াচ্ছে, 10, 9, 8, 7। এলোমেলো ভঙ্গিতে প্রহর গুনছে এডউইন। অস্থিরতায় ঠোঁট কামড়ে যাচ্ছে বারবার। প্রহরের কাটা প্রায় শেষ পর্যায়ে এসে ঠেকতে কর্ণকুহরে পৌঁছালো প্রাইভেট বাসের ইঞ্জিনের শব্দ। তৎক্ষণাৎ চোখ তুলল এডউইন। প্যারাডাইসের কেচি গেট দিয়ে একে একে ঢুকছে 6টি কালো রঙা বাস। বাসের শেখি দুর্বার গতি। এডউইন চটজলদি সিঁড়ি ডিঙিয়ে ছুট লাগালো লনের দিকে। সবুজ ঘাসে ঘেরা লনের একপাশে দাঁড়িয়ে থেকে হাত উঁচায় যুবক। ইশারায় থামতে বলল বাসকে। এহেন ইশারা পেয়ে খানিকক্ষণ বাদেই থামলো সব কয়টা। সারিবদ্ধ হয়ে দাঁড়ালো ড্রাইভওয়ের প্রশস্ত রাস্তায়। এডউইন হতবাক চোখে তাকিয়ে রইল বাসগুলোর দিকে। রয়ে শুয়ে খুলে যাচ্ছে প্রতিটি বাসের দরজা। একে একে বাসের সিঁড়ি বেয়ে নেমে আসছে কালো বুট পরিহিত কয়েক জোড়া পা। প্রত্যেকের গায়ে কালো রঙা লং ওভারকোট, মাথায় টানা হুডি। মুখ লুকিয়ে আছে কালো হুডির আড়ালে। ঠোঁটের একাংশ চক্ষু গোচর হচ্ছে কোনো রকমে। সকলের দুহাতে ঢেকে আছে কালো রঙা গ্লাভসে। এডউইন কেমন স্থির হয়ে গেল তাদের দেখে। মানুষগুলোর সে কি ডিসিপ্লিন! হাঁটছে তাও সারিবদ্ধভাবে। মাথাটা কেমন নুইয়ে রাখা প্রত্যেকের। সাইলেন্ট ওলভস টিমের
ভাইস অ্যাডমিন রয়ে শুয়ে এগিয়ে এলো অ্যাডমিনের দিকে। পাদুকা আরামে দাঁড় করিয়ে রেখে হাত দুটো কোমরের পিঠে গুছিয়ে দাঁড়ালেন তিনি। ভীষণ ভারী অথচ শান্ত কণ্ঠে আওড়ালেন, হোয়াটস দ্য মিশন অ্যাবাউট? এতক্ষণ সাইলেন্ট ওলস মেম্বারদের দিকে একধানে তাকিয়েছিল অ্যাডমিন। বেচারার অবাধ ধ্যান ভাঙল অ্যাডমিনের ভারী কণ্ঠে। হুঠাৎ ডাকে সে কেমন হড়বড়িয়ে উঠল। দেখো, রয়ে শুয়ে ঘাড় বাঁকিয়ে গলা উঁচিয়ে ডাকলো। মাইকেল? এক মুহূর্ত কাটল বোধহয়। পরক্ষণেই কৃষ্ণাঙ্গ বলিষ্ঠদেহী এক মধ্যবয়স্ক গটগটিয়ে বেরিয়ে এলেন প্যালেস থেকে। বাহাতে একখানা কাগজ মোড়ানো, তার চোখে মুখে নির্লিপ্ত ভাব স্পষ্ট। লম্বা লম্বা কয়েক কদমেই সে চলে এলো অ্যাডবিনের নিকট। বিনম্র শ্রদ্ধায় হাতে মুড়িয়ে রাখা কাগজটা অ্যাডবিনের দিকে বাড়িয়ে দিয়ে আওড়ালো। ডান অ্যাডউইন। গম্ভীর মুখে কাগজটা হাতে নিল অ্যাডবিন। কোনরূপ কালবিলম্ব না করে ব্যস্ত হাতে কাগজটা খুলতে চোখে পড়ল আর্টিস্টের রং তুলিতে আঁকা মাহির একখানা রঙিন ছবি। মেয়েটা কি সুন্দর হাসছে, তার ফর্সাটে মুখখানা যেন সকালের নরম আলোর এক টুকরো দীপ্তি ছড়াচ্ছে। নাক গালের লালচে ভাবটা কি সুন্দর ফুটিয়েছেন আর্টিস্ট। এহেন প্রাণবন্ত ছবিটার দিকে এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল অ্যাডবিন। মুখভঙ্গি বড্ড এলোমেলো, তার কণ্ঠনালী বেয়ে অ্যাডামস আপেলটা ক্ষণে ক্ষণে নামছে কেমন। ওদিকে সম্মুখে দাঁড়িয়ে থাকা সাইলেন্ট ওলস মেম্বার বুঝি তিতি বিরক্ত হচ্ছেন অ্যাডবিনের এহেন হুটহাট ঘরের মাঝে ডুবে যাওয়ায়। সে তৎক্ষণাৎ গম্ভীর মুখে গলা খাকারি দিয়ে উঠলেন। এরূপ শব্দে হকচকায় অ্যাডবিন। ঘোর কাটতেই বেচারা কেমন হড়বড়িয়ে হাতের ছবিখানা এগিয়ে দিল সম্মুখে যুবকের দিকে। হুডি পরিহিত যুবক রয়ে শয়ে হাতে নিলেন কাগজটা। তাতে এক সুন্দরী রমণীর হাসিমাখা ছবি দেখে কেমন ভ্রু গোটালেন তিনি। ঠোঁট দুটো হালকা নাড়িয়ে শান্ত কণ্ঠে শুধালেন, সিরিয়াসলি? হ্যাঁ, একটা সাধারণ মেয়েকে খুঁজতে যাব আমরা? হ্যাঁ, দ্য সাইলেন্ট ওলফস টিম মেম্বাররা যাবে একটা সাধারণ মেয়েকে খুঁজতে? হ্যাঁ, অ্যাডউইন চাপা হাসলো কেমন। মাথাটা ক্রমাগত নাড়িয়ে গমগমে গলায় প্রত্যুত্তরে বলল। শি ইজ মনস্টার্স। তৎক্ষণাৎ স্থবির হলেন অ্যাডমিন। শিরদাঁড়া সোজা হলো পরক্ষণেই। মনস্টারের আদেশ যেহেতু খুঁজতে তো হবেই। এক্সকিউজ মি মিস, আমায় এক গ্লাস পানি দিবেন কি? বৃদ্ধ স্কেচ আর্টিস্টের কণ্ঠ কানে পৌঁছাতে জানালার কাছ থেকে সরে আসে মিলা। মুখটা কেমন অন্ধকারে নিমজ্জিত তরুণীর। গাল দুটো ফুলে গেছে ব্যথায়, ঠোঁটের এক কোণে লেগে আছে শুকিয়ে যাওয়া রক্ত। অ্যাডউইন যেভাবে চড়িয়েছে মেয়েটাকে, সে যে এখনো ঠিকমতো নিজ পায়ে দাঁড়িয়ে আছে তাই তো অনেক। মিলা উদাস মুখে এগিয়ে আসে ডিভানের দিকে। হাত বাড়িয়ে সম্মুখের স্কেচ টেবিলের উপর থেকে গ্লাস ভর্তি করে পানি ঢেলে এগিয়ে দেয় আর্টিস্টের দিকে। বিছানার এক কোণে বসে থাকা বৃদ্ধ পেন্টার হাত বাড়ালেন কোনো মতে। হাত দুটো বড্ড কাঁপছে তার। পানির গ্লাসটা কোনো মতে ধরতে পারলেও মুখ অব্দি গ্লাস এগোচ্ছে না কেন যেন। পানি যেটুকু নিয়েছেন তাও বুঝি পড়ে যাচ্ছে কাপা হাতের ফলে। মিলার কপাল কুঁচকাল তা দেখে সন্দিহান গলায় জিজ্ঞাসা করল, আপনি এভাবে কাঁদছেন কেন? বৃদ্ধ ক্ষণে ক্ষণে ঢোক গেলেন বার কয়েক। গ্লাসটা ফের মুখের সামনে ঠেলে দিতেই তা আচমকা হাত ফসকে পড়ে গেল মেঝেতে। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কাচের গ্লাসটা। বৃদ্ধ বুঝি ভারী ভরকালেন নিজকর্মে। মুখটা নিচু করে নিলেন কাচুমাচু করে। মিলা অববোধের ন্যায় দেখছে সব। ঘাবড়াতে থাকা বৃদ্ধর পানে হতবুদ্ধির ন্যায় তাকিয়ে থেকে আওড়ালো, কি হলো আপনার? আপনি কি ঠিক আছেন? বৃদ্ধ মাথা নাড়ায় দুধারে। এক মুহূর্ত স্থির থেকে আচমকা বাচ্চাদের ন্যায় ঠোঁট ভেঙে কেঁদে উঠে কেমন। মিলা হকচকায় রূপ কাণ্ডে তখনই হড়বড়িয়ে এগিয়ে এসে বসলো বিছানার আরেক পাশে। চোখ দুটো ছোট ছোট করে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হলো আপনার? আপনি ঠিক আছেন তো? আরে আরে, কি হলো আপনার? কাঁদছেন কেন এভাবে? বৃদ্ধ কাঁদছে তো কাঁদছেই, থামবার কোনো নাম নেই। মিলা কেমন হাঁসফাঁস করছে লোকটার অমন কান্না দেখে। দিকে বৃদ্ধ কান্নার মাঝে হেঁচকি তুলতে তুলতে শুধালেন, আমাকে এইভাবে জোর করে তুলে আনলেন কেন? আর এটাই বা কোন জায়গা? সবার হাতে বন্দুক কেন? ওরা কি আমায় মেরে ফেলবে? এহেন কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই মিলার বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। মেয়েটা ঘাড় উঁচিয়ে তাকালো শূন্যে। আনমনে চাপা স্বরে বলল, আপনি যেহেতু দ্য মনস্টার প্যারাডাইসে আছেন, সেহেতু আপনার বেঁচে থাকাটা অনিশ্চিত হলেও আপনার মৃত্যুটা নিশ্চিত, হোক সেটা কয়দিন আগে কিংবা পরে। সফেদ রঙা মেঘেদের রাজ্য ভেঙে উঠছে প্রাইভেট জেট। নরম কার্পেটের ফ্লোরে বিরতিহীন কদমে হাঁটছে মুগ্ধ। শক্ত চোয়ালে একই পথ বারবার প্রদক্ষিণ করে যাচ্ছেন বলিষ্ঠ পুরুষ। বাম হাত তার পকেটে গুজে রাখা, ডান হাতে তর্জনী এবং মধ্যমার ফাঁকে গুজে আছে জ্বলন্ত মোটা সিগার, কানে এয়ারপড। অস্থির রাগান্বিত যুবক কেমন চিবিয়ে চিবিয়ে বলে যাচ্ছে, প্রতিটা এয়ারপোর্ট লকডাউন দে। আশেপাশে সবগুলো রেল স্টেশনে কড়া নজরদারি রাখ। সেন্ট পিটারবার্গ থেকে শুরু করে মস্কো অব্দি যত রাস্তা অলি গলি আছে সবগুলো সিসিটিভি ফুটেজ চেক কর। আমি ব্যাক করার আগে ওই জানোয়ারের বাচ্চাকে খুঁজে বের করবি। বস স্টার্ট। ডু ইউ গেট দ্যাট?
ওপাশের উত্তর শোনা যায়নি তেমন, মুগ্ধ গ্রাহ্য করল না তাতে। হাত বাড়িয়ে কান থেকে এয়ারপডটা খুলে এনে ছুঁড়ে ফেলল কার্পেটের ফ্লোরে। মাত্রাতিরিক্ত রাগে কাঁপছে যুবক, চোয়ালটা কেমন থরথর করছে, তার পায়ের গতি জোরালো করে হাঁটছে এদিক ওদিক, লম্বা লম্বা টান বসাচ্ছে সিগারের শেষ ভাগে। তাতেও বুঝি রাগ কমছে না তার, উল্টো বাড়ছে তরতর করে। যুবক কেমন শক্ত হাতে খামচে ধরে নিজের লম্বা চুলগুলো, ঠোঁটের উপর দাঁত বসিয়ে মনে মনে বলল, কোথায় লুকাবি তুই চাশমিশ? কোথায়? তুই পাতালে লুকালো সেখান থেকে টেনে হেসড়ে বের করে আনার ক্ষমতা রাখি আমি। সেখানে এটা তো জাস্ট একটা রাশিয়া। অনেস্টলি স্পিক, দিস টাইম অল কিল ইউ চাশমিশ, অল ফাকিং কিল ইউ। মনে মনে মেয়েটাকে ইচ্ছে মতো গালমন্দ করেও রাগ কমছে না যুবকে। সে এবার ঘটায় আরেক কাণ্ড। তখনই শক্ত হাতে পাঁচ বসালো লেদারের সিটে, একটা দুটো পরপর অসংখ্য। যুবকের মুষ্টিবদ্ধ হাত থেতলে যাবার জোগাড় যেন, অথচ সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে সে কেমন অনবরত পাঞ্চ মারতে মারতে হুঙ্কার ছেড়ে শুধালো, জানোয়ারের বাচ্চা, কোন দিক দিয়ে কমতে রেখেছিলাম তোকে? কোন জিনিসটার অভাব দিয়েছিলাম? মন্দির মেয়ে যে আমার কাছ থেকে এভাবে পালাতে হলো তোর? মাত্র 6টা মাসে তো নিজের কাছে রাখতাম তোকে, এরপর না হয় যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মরতি। বেয়াদবের বাচ্চা, এবার তোকে হাতের কাছে পেয়ে নেই শুধু, আই সোয়ার তোকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে ছাড়বো। রাশিয়ার মেদুর আকাশে উঠছে একের পর এক অগণিত হেলিকপ্টার। আশেপাশের জনসাধারণ কেমন অবাক চোখে চেয়ে আছে আকাশের দিকে। কি থেকে যে কি হচ্ছে কে জানে। সারা শহর জুড়ে টহল দেওয়া হচ্ছে। বলা হচ্ছে আগামী 24 ঘন্টা যেন কেউ নিজ বাড়ি থেকে না বের হয়। প্রতিটা বৃহত্তর শহরের সবগুলো ব্যস্ত এবং দুর্গম রাস্তায় ইতিমধ্যে বসেছে চেক পয়েন্ট। সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থিত রাজধানীর মস্কো অবধি প্রতিটা রাস্তায় নেমেছে রোলস রয়েসের কালো রঙা এসইউভি। সবগুলো চেক পয়েন্টে দাঁড়িয়ে আছে সাইলেন্ট ওলস টিম মেম্বার্স এবং রেস্কিউ ডগস। ব্যস্ত রাস্তা দিয়ে ছুটছে বাস ভর্তি সশস্ত্র গার্ডস, কেউ কেউ ছুটছে বাইক নিয়ে। মস্কোর সাদোভোদ পাইকারি মার্কেট, বিশাল আকৃতির মালবাহী ট্রাকগুলো দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে। চেক পয়েন্টের সাইলেন্ট ওলস মেম্বার্স ভীষণ বিচক্ষণতার সাথে প্রতিটি গাড়ি চেক করে যাচ্ছে। 09845 নম্বর ট্রাকটি দাঁড়িয়ে আছে রাস্তা থেকে বেশ খানিকটা দূরে। এদিকটা জনমানবহীন, পাশ দিয়ে বয়ে যাচ্ছে থিমস নদী, নদীর ওপারে মার্কেট। ড্রাইভার মহাশয় ভীত সন্ত্রস্ত চোখে তাকিয়ে আছে সম্মুখে। ট্রাকের ভেতর এখনো বসে আছে অপরিচিত মেয়েটা, তাকে এবার বের করে দেওয়া উচিত। তাই যেই ভাবনা সেই কাজ। ড্রাইভার আলগোছে ড্যাশবোর্ডের পাশে থাকা লাল রঙা বাটনটায় আঙ্গুল ছোঁয়ালেন। পর মুহূর্তে ট্রাকের পেছন দরজাটা খুলে গেল খট করে। ভয়ার্ত সপ্তদশী ঢোক গিলল সামান্য। দরজা খুলে যাওয়ায় আশেপাশে ফাঁক ফোকর দিয়ে আলো ঢুকছে বেশ। মাহি বুঝলো সকাল হয়েছে। এতক্ষণে মন থেকে ভয় ডর কেটে গিয়েছে অনেকটাই। মেয়েটা কেমন নিঃশব্দে দুপা এবং হাতে ভর দিয়ে এগিয়ে আসে দরজার নিকট। অতঃপর দুহাতে দরজার গায়ে হালকা ধাক্কা দিতেই খুলে গেল পুরোপুরি। মাহি তখন এক লাফে নেমে আসে ট্রাক থেকে। এদিক ওদিক খানিক দৃষ্টি বুলিয়ে আনমনে ভয়ার্ত ঢোক গিলল সপ্তদশী। চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, পা দুটো কাঁপছে ঠান্ডায়। ভয়ার্ত মেয়েটা ট্রাকের পেছন থেকে খানিক উকি দিয়ে সামনে তাকাতেই দেখে একদল সশস্ত্র বাহিনী সবগুলো গাড়ি চেকিং করে যাচ্ছে। ভীতু মাহির ছোট মস্তিষ্ক নড়ে উঠল বুঝি। কোনরূপ রিস্ক না নেবার উদ্দেশ্যে গায়ের উপর জড়িয়ে থাকা পাতলা শালটা তখনই মাথার উপর পেঁচিয়ে নেয় মাহি। মুখে ঢেকে নেয় শালের একাংশে। হাতের মুঠোয় এখনো রাশিয়ান মুদ্রা, সেলফোন। মাহি ভয়ে জড়সড় পায়ে এগোয় উল্টো পথে। পথের বাম দিকে নদী আর ডান দিকে নিচু দোকানপাট। সাঁতার জানে না মাহি, বাধ্য হয়ে এগোতে হবে ডান দিকে। তবে অদূরে দাঁড়িয়ে থাকা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাবে কি করে সে? মাহি পড়ল বড্ড দোটানায়। এত কষ্ট করে পালিয়ে এসেও কিনা শেষে ধরা পড়বে লোকগুলোর হাতে। নিজ ভাবনায় নিমগ্ন মাহি। ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে পথের এক কোণে। এরই মধ্যে ভাগ্য বুঝি খানিকটা সুযোগ দিল তাকে। পেছন থেকে একে একে ছুটে এলো বড় দুটো ট্রাক। রাস্তায় জ্যাম পড়ার দরুন তারা ঠায় দাঁড়িয়ে পড়ল মাঝপথে। এই সুযোগে মাহি দিল ভো দৌড়। মাথায় শাল দিয়ে ঘোমটা পেঁচিয়ে রেখে মেয়েটা কেমন বিরতহীন কদমে দৌড়াচ্ছে দেখো। তার বুঝি মিনিট পাঁচেক লাগলো এপার থেকে ওপারে আসতে। পরক্ষণে সপ্তদশী আড়াল হলো মার্কেটের ভিড়ের মধ্যে। মুখখানা লুকিয়ে এগোচ্ছে সে। ক্ষুধায় পেট ডাকছে কেমন, শরীরটাও বড্ড দুর্বল লাগছে এই মুহূর্তে। মাহি পা থামালো মাঝপথে। পেটটা ভীষণ ডাকছে তার এই মুহূর্তে, একটুখানি খাবার না খেলেই নয়। সপ্তদশী ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক মুদির দোকান খুঁজলো। পরক্ষণে তার চোখ আটকালো খানিকটা দূরে। সেথা এক সারিতে বেশ কিছু মুদির দোকান দেখা যাচ্ছে। মাহি আর সময় নষ্ট না করে তখনই দ্রুত পা বাড়ায় সেদিকে। মুদির দোকানে বড্ড ভিড়। পা রেখে দাঁড়িয়ে থাকার জোগাড় নেই তেমন। অসহায় মাহি কেমন অসহায় চোখে তাকিয়ে আছে সম্মুখে। বিক্রেতা বড় ব্যস্ত মানুষ, একে একে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন সামগ্রী। এরই মধ্যে তার দৃষ্টি স্থির হলো মাহির পানে। তিনি কেমন গমগমে গলায় মাহিকে জিজ্ঞাসা করলো, শত দেবে নুজ না?
অবোধ মাহি তাকিয়ে রইল হতবুদ্ধির ন্যায়। রাশিয়ান ভাষায় কথা বলছেন দোকানি, তা থোড়ায় বোধগম্য হচ্ছে সপ্তদশীর। মেয়েটা কেমন অবোধের সুরে আওড়ালো, I don't know Russian language. Can you speak in English? 2-4 ক্লাস অবধি কোনো মতে টেনে টুনে পড়েছেন দোকানি। ইংরেজি জানলে থোড়াই দোকানগিরি করত। মহাশয় কেমন নাকমুখ কুচকালেন তরুণীর মুখে ইংরেজি শুনে, ভুলেও পাত্তা না দেওয়ার ভঙ্গিতে ব্যস্ত হলেন অন্য ক্রেতাদের নিয়ে। মাহি ফের অসহায় মুখে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই তাকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো এক কৃষ্ণাঙ্গ যুবক। মাহিকে পথিমধ্যে এরূপ অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে থামলেন তিনি। আগ বাড়িয়ে খানিক গলা খাকারি দিয়ে বললেন, Hey miss, do you need something? মাহি ঘুরে তাকায় তার পানে, ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলে ওঠে, Please? Yeah, I'm hungry and I need some food, but I can't say Russian language, so কথা বলার মাঝখানে যুবক হাত উঁচিয়ে থামায় মাহিকে। ঠোঁট দুটোতে বিশাল হাসি এঁকে বলে ওঠে, Okay, I can help you. Give me money. বোকা মাহি শালের ভেতর থেকে হাত বের করে আনে, হাতের মুঠোয় সামান্য ফাঁক করে। যেই না টাকা বের করতে যাবে অমনি যুবক এক খামচিতে মাহির হাত থেকে টাকা এবং ফোন নিয়ে দিল এক ভৌ দৌড়। এরূপ কাণ্ডে হতবাক মাহি। চোর পালিয়ে যাচ্ছে অথচ চিৎকার দেবার নাম নেই। সপ্তদশীর মস্তিষ্ক তার সজাগ হলো বেশ কিছুক্ষণ পর। এরপরই মেয়েটা কেমন চেঁচিয়ে উঠল নিজ ভাষায়, কোনো দিকে না তাকিয়ে দুর্বল শরীরেই ছুটল সম্মুখে। তবে এবারেও ভাগ্য তার সহায় হলো না। পথিমধ্যেই তার গায়ের সঙ্গে ধাক্কা লেগে গেল এক মিষ্টি বিক্রেতার। বেচারা বিক্রেতা হুটহাট ধাক্কার তাল সামলাতে না পেরে তখনই ছিটকে পড়লেন সম্মুখে। হাত থেকে তার সবগুলো মিষ্টি পড়ে গেল মাটিতে। এহেন কাণ্ডে তটস্থ মাহি ভয়ে গুটিয়ে নিল নিজেকে। অপরাধীর ন্যায় আমতা আমতা করে আওড়ালো, I'm sorry, আমি আসলে বাকিটা শোনার ধৈর্য হলো না বিক্রেতার। তিনি তৎক্ষণাৎ দুহাতে ভর দিয়ে পড়া থেকে উঠে দাঁড়ালেন। রাগে ক্ষোভে শক্ত হাতে চপেটাঘাত বসালেন মাহির নরম ফর্সা গালে। ঘটনার আকস্মিকতায় গাল বাঁকিয়ে নেয় মাহি, কেঁদে উঠে ফুপিয়ে ফুপিয়ে। ওদিকে বিক্রেতা প্রবল রাগ ঝাড়ছেন মেয়েটার উপর। তার অত কষ্টের মিষ্টি সবগুলো নষ্ট করে ফেললো মেয়েটা। বিক্রেতা ফের মেয়েটার দিকে তেড়ে আসতে গেলে স্থানীয়রা আটকালো তাকে। তবে বিক্রেতার হম্বিতম্বি তখনও কমেনি। তিনি কেমন গো ধরে নিজ ভাষায় বলছেন, ওকে ধরো, হয় ও আমার ক্ষতিপূরণ দেবে, নয়তো আমি ওকে পুলিশে দেব। এরূপ অবস্থায় স্থানীয়রা বিক্রেতার পক্ষ নিল। একজন এগিয়ে এসে মাহিকে জিজ্ঞাসা করলো, Hey you, give his compensation. মাহি অসহায়, গালে হাত থেকে হেঁচকি তুলে কাঁদছে কেমন। আধো আধো স্বরে কোনো মতে বলছে, I don't have any money. প্রাইভেট জেট থেমেছে রানওয়েতে। এয়ার স্টেয়ার্স দিয়ে দাম্ভিক কদমে নামছে মুগ্ধ। গায়ে জড়ানো দামি ট্রেঞ্চ কোট প্যান্ট, বুট জুতোর ধূপধাপ শব্দে নামছেন তিনি। চোয়ালটা বড্ড শক্ত। অদূরে ভয়ে জড়সড় ভাব নিয়ে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। বরাবরের মতোই নতমস্তকে। মুগ্ধ শক্ত মুখে এগিয়ে এসে দাঁড়ালো অ্যাডউইনের মুখোমুখি। অতঃপর কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই অ্যাডউইনের গাল বরাবর সজোরে বসলো এক থাপ্পড়। মুহূর্তেই গাল বেঁকে গেল অ্যাডউইনের। মাথাটা ঝনঝনাচ্ছে বেচারার। মুগ্ধ থামলো না এটুকুতে। তখনই শক্ত হাতে পাঁচ বসালো অ্যাডউইনের পেটে। এহেন আক্রমণে নুয়ে গেল অ্যাডউইনের পিঠ। বেচারা ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে ব্যথাতুর শব্দ আউড়ে পেট চেপে ধরেছে কেমন। ওদিকে মুগ্ধ ফের চর বসিয়েছে অ্যাডউইনের আরেক গালে। মাত্রাতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব পা দুটো দিয়ে আচমকা লাথি বসালো অ্যাডউইনের পায়ের হাঁটুতে। এবার বুঝি ব্যথাটা মারাত্মক অনুভূত হলো অ্যাডউইনের। বেচারা তখনই উল্টে পড়ল রানওয়ের জমিনে। গলা ছেড়ে কাশতেই মুখ দিয়ে ছিটে ফোটায় বেরুলো লহু। মুগ্ধ তখন খ্যাপাটে সারের ন্যায় দাঁত কিরমির করতে করতে এগিয়ে এসে অ্যাডউইনের বুকের উপর পা চেপে ধরল। ব্যথায় জ্ঞান হারাবে অ্যাডউইন। মনস্টারের পা ধরে আর্তনাদ করে বলে ওঠে, ভুল হয়ে গেছে মনস্টার, আমি বাকিটা বলার আগেই তার বুকের উপর সজোরে লাথি বসায় মুগ্ধ। মুহূর্তে কলিজা কেঁপে ওঠে অ্যাডউইনের। ব্যথায় বেচারার দম আটকে নিয়েছে বোধহয়। তবুও মনস্টারের পা ঠেলে দেওয়ার দুঃসাহস হয়নি তার। কেননা মনস্টার তো এমনি নির্দয় পাষণ্ড। তার কাছে থোড়ায় আপন পর আছে। যখন রাগ উঠবে তখন সবাইকে মেরে ফেলতে এক সেকেন্ডও ভাবাভাবিতে ব্যয় করার মতো সময় নেই তার কাছে। মুগ্ধ নামক নির্দয় মানব এবার অ্যাডউইনের মুখ পানে কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে শুধায়, তুই থাকতে ওই বান্দির মেয়ে পালালো কিভাবে? কোথায় ছিলি তুই? নাকি হিসাবে তোরও হাত আছে? থামলো মুগ্ধ। ঠোঁটের কোণে ফোটালো ক্রুরো হাসির রেশ। পায়ের জোর বাড়ি অ্যাডউইনের বুকের বাঁ পাশে পাটা কেমন পিষিয়ে পিষিয়ে বলতে লাগলো, আগে ওকে পেয়ে নেই, তারপর তোকে গরম তেলে ফ্রাই করব, মনে রাখিস। বি রেডি। বলেই পা সরায় মুগ্ধ। গায়ের কোটটা খানিক ঝাঁকিয়ে নিয়ে হাত গোটাতে গোটাতে অ্যাডউইনকে জিজ্ঞাসা করলো, হেলিকপ্টার কতটা উঠছে? ব্যথায় কুপকাত অ্যাডউইন। চোখ কুচকে পড়ে আছে জমিনে। তবুও মনস্টারের কথার প্রতি উত্তর যে দিতেই হবে। সে কেমন আধো আধো স্বরে বলল,
500টা মনস্টার, বাস যাচ্ছে 1200টা, 80টা ট্রাক ভর্তি কমব্যাট। সেন্ট পিটারবার্গ থেকে শুরু করে মস্কো অবধি বসেছে চেক পয়েন্ট। গম্ভীর মুখে সবটা শুনল মুগ্ধ। পরক্ষণে চোয়াল শক্ত করে লাথি বসালো এডউইনের গায়ে, দাঁত খিচে আওড়ালো। ছোট লোকের বাচ্চা, টাকার অভাব পড়েছে? আমার সব কিছু ডাবল কর, যেভাবেই হোক। আগামী 2 ঘন্টার মধ্যে ওই বান্দির মেয়েকে আমার সামনে এনে হাজির করবি, আদারওয়াইজ সব কয়টা আমার হাতে মরবি। এক মুহূর্ত থামলো মুগ্ধ, হাতে ঘাট ডলতে ডলতে গলা উঁচিয়ে হুঙ্কার ছুঁড়ে বলল, আমার ব্যাগ রেডি করে দেখি, কোথায় লুকিয়ে বসে আছে ওই ডের ব্যাটারি। সেন্ট পিটার্সবার্গের আকাশ চিরে স্নোফল হচ্ছে। বরফের পুরো আস্তরণে ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। ট্রাশ ব্রিজের ব্যস্ত সড়ক দিয়ে ঝড়বেগে ছুটে যাচ্ছে হার্লি ডেভিসন ব্র্যান্ডের সিভিও রোড গ্লাইড বাইকটি। গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার। এজন্য হাওয়ার সাথে পাল্লা দেবার অভিনব কৌশল। কালো রঙের স্টাইলিশ বাইকটির ওপর বসে আছে মুগ্ধ ও ফিঙ্গারলেস গ্লাভস পড়ুয়া হাত দুটো দিয়ে থ্রাটল ঘুরিয়ে যাচ্ছে শক্ত করে। গায়ে জড়ানো একখানা পাতলা ফিনফিনে কালো রঙা শার্ট, শার্টের বেশ কটা বোতাম আবার অবহেলায় হা করে খুলে রাখা। তার ওপরে জড়িয়ে আছে কালো রঙা লেদার রাইডিং জ্যাকেট। জ্যাকেটের চেন লাগায়নি মহাশয়। গায়ে অতিরিক্ত গরম কিনা বুকের কাছটা হা করে খুলে রেখেছে হাওয়া ঢোকাতে। মাথার উপর চেপে আছে মডুলার হেলমেট। মুগ্ধ বাইক ছুটাচ্ছে হাওয়ার বেগে। বারে বারে বাজ পাখি নিয়ে এদিক ওদিক দৃষ্টি ফেলছে কেমন। হেলমেটের আড়ালে লুকিয়ে থাকা বাদামি চোখ দুটো তার বড্ড আকুল। খুঁজে যাচ্ছে অপছন্দের মুখটা, তবুও পাচ্ছে না সে। এদিকে বাইকের বেশ খানিকটা পেছনে পেছনে ছুটে আসছে এক বহর মার্সিডিজ বেঞ্চ গাড়ি। গাড়ির গতিবেগ সর্বোচ্চ বাড়িয়েও তারা নাগাল পাচ্ছে না মনস্টারকে। তাছাড়া পাইবেই বা কিভাবে? মনস্টার কি আর যেই সেই গতিতে বাইক হাঁকাচ্ছে নাকি? ট্রাস ব্রিজ মাত্রই অতিক্রম করলো মুগ্ধের বাইক। পথে ধরল মহাসড়কের। দুপাশ দিয়ে ছুটছে দুটো রাস্তা। এক পাশের রাস্তা দিয়ে জনসাধারণের গাড়ি চললেও আরেক পাশ দিয়ে ছুটছে শ্যাডো মনস্টারের গাড়ির বহর। জনসাধারণ ভুলেও চোখ তুলে তাকায়নি তাদের দিকে। তাকিয়ে থোড়ায় প্রাণ হারাবে তারা? বেপরোয়া গতিতে বাইক হাঁকাতে থাকা শ্যাডো মনস্টার উদ্ভ্রান্তের ন্যায় তাকাচ্ছে এদিক ওদিক। কিছুটা পথে গতি হুট করে তার কানে ভেসে এলো এক অপরিচিত বৃদ্ধার ডাক, মাহি, স্টপ দেয়ার। তখনই পথিমধ্যে রাফলি ব্রেক কষতে উদ্যত হলো মুগ্ধ। হুটহাট ব্রেক না কষে পথের ধুলো উড়িয়ে বাইকটাকে ঘুরিয়ে নিল গোলাকার পথে। সময় নিয়ে থামলো বেপরোয়া পুরুষ। ভ্রুকুচকে অস্থির নয়নে তাকালো সম্মুখে। ব্যস্ত রাস্তার ওপাশ থেকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে এক তরুণী। পরনে সফেদ রঙা লং টপ, হাত দুখানে ঝুলছে দুটো বাকের। তরুণী কেমন সতর্ক চোখে এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে পথ অতিক্রম করছে। ওপাশের রাস্তা হয়ে এপাশের রাস্তায় পা রাখলো কেবল। অমনি এক বৃদ্ধা কেমন তড়িঘড়ি করে এগিয়ে গেল মেয়েটার নিকট। দুহাতে মেয়েটার বাহু খামচে ধরে কানে কানে ফিসফিসিয়ে কি যেন একটা বলল মনে হচ্ছে। আর অমনি মাথাটা ঝুঁকিয়ে নিল তরুণী। ভীত সন্ত্রস্ত কদমে গা লুকিয়ে হাঁটতে লাগলো বৃদ্ধার পিছু পিছু। এদিকে মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে বৃদ্ধা এবং মেয়েটার দিকে। তার চোখ দুটো আচমকা ঘোলাটে লাগছে মনে হচ্ছে। কেন যেন বৃদ্ধাকে ভীষণ পরিচিত ঠেকছে তার নিকট। আর তার পেছনে লুকিয়ে থাকা মেয়েটা, সে কি তার সবচেয়ে অপছন্দের মানুষটা? মুগ্ধ এক মুহূর্ত স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। কণ্ঠে তেমন আওয়াজ নেই তার। রয়ে সয়ে সে পা নামিয়ে আনলো বাইক থেকে। জোরালো পায়ে কিছুটা পথ এগিয়ে এসে মুখোমুখি হয়ে দাঁড়ালো বৃদ্ধার। ঘাড় বাঁকিয়ে বৃদ্ধার পিছনে লুকিয়ে থাকা মেয়েটার পানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে কঠিন গলায় বলে উঠল, এই তুই আমার বান্দির মেয়ে না? মুহূর্তে থমকালো চারিপাশ। বৃদ্ধার পেছনে লুকিয়ে থাকা মেয়েটা কেমন মুখ লুকিয়ে নিল আলগোছে। বৃদ্ধা কেমন হুট করে হেসে উঠে খিলখিলিয়ে। মুগ্ধ অবাক চোখে তাকিয়ে রইল কেবল। পরক্ষণে দাঁত খিঁচল বৃদ্ধা রমন হুটহাট হাসিতে। ঝাঁঝালো কণ্ঠে যেই না কিছু বলতে যাবে অমনি পেছন থেকে বিনম্র কণ্ঠে গার্ড বলে ওঠে, মনস্টার, ওনার খোঁজ পাওয়া গেছে। কিছুক্ষণ আগে ওনাকে মস্কোর সাদোবোদ মার্কেটের আশেপাশে দেখা গেছে। থমকায় মুগ্ধ। তড়িৎ বিস্ফোরিত নেত্রে ঘাড় বাঁকিয়ে তাকালো কেমন। কপালখানা কুচকে কঠিন গলায় হুঙ্কার ছুড়ে বলল, হোয়াট দ্য হেল আর ইউ সেইং? সে তো এখানেই আমার সামনে দাঁড়িয়ে আছে। সেখানে সাধুবোধ মার্কেটে। ওকে দেখা যাবে কিভাবে? ফাজলামো করছিস বস্টার্ড? এহেন ধমকে কেঁপে ওঠেন গার্ড। মাথাটা ঠাই নুইয়ে রেখে জড়সড় ভঙ্গিমায় অস্ফুটে আওড়ালো, কিন্তু মনস্টার, আপনার সামনে তো কেউ নেই। ভ্রু গোটায় মুগ্ধ। চোয়ালের পেশি শক্ত করে তখনই হিংস্র থাবা বসালো গার্ডের কণ্ঠায়। বেচারা গার্ড কেমন হকচকিয়ে উঠেছে এরূপ অতর্কিত আক্রমণে। চোখ দুটো ভয়ার্ত দৃষ্টি জমিনে স্থির রেখে দাঁড়িয়ে রইল ঠায়। এদিকে মুগ্ধর হাতের জোর বাড়ছে ক্রমশ। ফুলে ফেপে থাকা মাসেলগুলো বুঝি এক্ষুনি জ্যাকেট ছিঁড়ে বেরিয়ে আসবে কোনো মতে। সে কেমন দাঁত খিচে আওড়ালো, ইউ অ্যাসহোল, পাগল পেয়েছিস আমায়? ওই বান্দির মেয়ে আমার পিছনে
বলতে বলতে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায় মুগ্ধ। আর অমনি কণ্ঠ রোধ হলো যুবকের, একই পেছনে তো কেউ নেই, এতক্ষণ না মেয়েটা আর ওই বৃদ্ধা দাঁড়িয়ে ছিল এখানে, তাহলে এখন কোথায় গেল তারা? মুগ্ধ হতভম্ব হয়ে গেল নিজ ভাবনায়। হাতের পেশি শিথিল করতে ছাড়া পেল গার্ড। বেচারা ভয়ে হেঁচকি তুলে সরে গেল 2 কদম। এদিকে মুগ্ধ নামক গম্ভীর পুরুষ ধীরে ধীরে ফের চোয়াল শক্ত করলো, নিজের কোমরের কাছে 2 হাত রেখে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো। উফ, দ্যাট ফাকিং হ্যালুসিনেশন। বহুদিন পর আবারও হ্যালুসিনেশন হচ্ছে মুগ্ধের। আগে হ্যালুসিনেশন হলে সে কেবল তার মায়ের মুখ দেখতো, তবে আজে কাকে দেখলো সে? ওই বান্দির মেয়েকে কেন দেখলো? এহেন ভাবনায় নিমগ্ন মুগ্ধ। চিরবির করতে করতে এগোচ্ছে বাইকের দিকে। লম্বা পা ফেলে বাইকে চড়ে থ্রাটলে হাত রেখে কেমন চিরবির করতে করতে আওড়ালো। ওইটুকুন বান্দির মেয়ে কত বড় সাহস! আমার ধ্যান জ্ঞানে জব্দ করছে ধীরে ধীরে। আজ পর্যন্ত যাকে করতে পারিনি তা কিনা মাত্র 15 দিনে এটা দেড় করে দেখাচ্ছে। হোয়াট দ্য ফাক! মস্কোর টভারস্কয় থানা প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছেন 2 জন কনস্টেবল। গায়ে গাঢ় নীল রঙা ডিসিপ্লিন পোশাক, কাঁধে ঝুলছে রাইফেল। মুখটা এসে কি গুরু গম্ভীর। থানার ভেতরকার অবস্থা বড্ড শৃঙ্খলাপূর্ণ। আশেপাশে ছোট ছোট ডেস্কে বসে আছেন এসআই, ঘাটছেন জরুরি ফাইল। থানার ডান দিকে বেশ কিছু আসন পেতে রাখা, সেটায় বসে আছে কয়েকজন আসামি, প্রত্যেকের হাতে হাত করা। থানার ফ্রন্ট ডেস্কে বসে আছেন ডিউটিরত কপ, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন সম্মুখে। ডেস্কের ওপাশে বসে আছে এক সপ্তদোষী। চেহারার গঠনে মনে হচ্ছে না সে এদেশের। মেয়েটা কেমন ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছে চেয়ারে। সারা গায়ে তার অসংখ্য আঁচড়ের দাগ। পরনের লং জামাটা বড্ড নোংরা, কাদায় মাখামাখি অবস্থা যাকে বলে। মাথার ঘন কালো চুলগুলো এলোমেলো। সপ্তদোষী কাঁপছে ভীষণ, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে তার। ডান গালে স্পষ্ট মারের দাগ। নতমস্তকে বসে আছে তরুণী, হাত করা পরানো হাত দুটো কোলের উপর এনে রাখা। তার উপর চার্জ হয়েছে ক্ষতিপূরণ না দেওয়ার চার্জশিট। গম্ভীর মুখ ডিউটিরত কপ মেয়েটাকে আপাদমস্তক পরক করে খানিক গলা খাকারি দিয়ে মনোযোগ টানলেন সপ্তদোষীর। গমগমে গলায় বলে ওঠেন, অবধ মাহি নাক টেনে চোখ তুলল উপরে। তার অমন বোকার ন্যায় তাকিয়ে থাকা দেখে ভ্রু গোটালেন অফিসার। রইসই এক হাত এগিয়ে দিয়ে গমগমে গলায় বললেন, গিভ মি ইউর পাসপোর্ট। ভীত মাহি ঢোক গিলল সামান্য। ভয়ের তো ভাবখানা চোখে মুখে লেপটে নিয়ে কাপা কাপা কণ্ঠে আওড়ালো, আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট। মুহূর্তে বুঝি আকাশে থেকে পড়লেন অফিসার। চোখে মুখে তার লেপটে গেল একরাশ হতবাকতা। তিনি কেমন কপাল গুটিয়ে শক্ত মুখে জিজ্ঞাসা করে ওঠেন, পাসপোর্ট ছাড়া এদেশে পা রাখলেন কিভাবে? তাও কিনা একটা মেয়ে হয়ে? সত্যি করে বলুন, আপনি কি কোনো গুপ্তচর কিনা? না হলে এর ফল কিন্তু ভীষণ খারাপ হবে। আতকে উঠে মাহি। তখনই উদ্বিগ্ন কণ্ঠে ফরফরিয়ে বলে ওঠে, না না, আমি কোনো গুপ্তচর নই। আর না, আমি নিজ ইচ্ছায় এদেশে এসেছি। আমায় জোর করে তুলে আনা হয়েছে এখানে, জোরপূর্বক আটকে রাখা হয়েছিল এতদিন। এহেন কথায় টনক নড়ল অফিসারের। মুখাভাব থেকে এতক্ষণের হতবাকতা সরে গিয়ে সেথায় এবার ভর করল একরাশ উদ্বেগ। তিনি কেমন ভ্রু কুঁচকে জোরালো কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আর ইউ শিওর আপনাকে এতদিন জোর করে আটকে রাখা হয়েছিল? কান্নারত সপ্তদশী নীরবে মাথা নাড়ে ওপর নিচ। কব বুঝি বেশ চিন্তায় পড়লেন এবার। ভিনদেশি এক মেয়ে, তাকে নাকি জোর করে তুলে আনা হয়েছে এদেশে, তাও আবার পাসপোর্ট ছাড়া। এটা কিভাবে সম্ভব? অফিসার কেমন সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়েটার দিকে। তার মুখাভাবে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। ভাব এমন, তিনি বুঝি এখনো পুরোপুরি বিশ্বাস করেননি মেয়েটাকে। তবুও গম্ভীর মুখে নিজের দায়িত্ব পালনে তৎপর অফিসার খানিক নড়ে চড়ে বসলেন নিজ আসনে। কোমরের কাছ থেকে রিভলভারটা আলগোছে খুলে এনে রাখলেন ডেস্কের উপর। গম্ভীর মুখে খানিকটা এগিয়ে বসে কলমদানি থেকে একখানা কলম তুলে বসালেন এফআইআর চার্জশিটের মসৃণ পৃষ্ঠে। কপালে গোটাকতক সন্দেহের ভাঁজ টেনে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনার ভাষ্যমতে আপনি বাংলাদেশি এবং আপনাকে এখানে জোর করে তুলে এনেছে কেউ, তাই তো? সপ্তদশী কাপা কাপা বদনে ঘাড় নাড়ায় ওপর নিচ। অফিসার খানিকটা মাথা দুলিয়ে এফআইআর টুকতে ব্যস্ত হলেন কেমন। খাতার মসৃণ পৃষ্ঠে টুকটাক কিছু লিখে ফের আওড়ালেন, ফাইন। তো এবার বলুন ম্যাডাম, যিনি আপনাকে এতদিন আটকে রেখেছিলেন তার নাম কি? মাহি ঢোক গিলল সামান্য। নতমস্তকে ভাঙা কণ্ঠে আমতা আমতা করে জবাব দিল, মির্জা শায়ান মুগ্ধ। গাল বাঁকায় কপ। কী সব নাম বলছে সপ্তদশী! ঠোঁটের আগায় উচ্চারণ করতে গিয়ে দুবার হোঁচট খেতে হচ্ছে বেচারা অফিসারের। তিনি খানিকক্ষণ বিরক্ত মুখে টুকলেন সব। অতঃপর আরেক দফা খেকিয়ে জিজ্ঞাসা করলেন, ওনার ব্যাপারে আর কি কি জানেন? আই মিন টু সে উনি কোথায় থাকে কিংবা কি কাজ করে, অর এনিথিং ইউ নো অ্যাবাউট হিম। মাহি নতমুখে এদিক ওদিক দৃষ্টি ফেলল কয়েকবার। ভয়ার্থ ঢোক গিলে মনে করতে লাগলো মনস্টারের বিষয়ে। খানিকক্ষণ দোনামনো করে সময় নিয়ে বলতে লাগলো, অ্যাকচুয়ালি
I don't know much about him, but sometimes I hear that people kill him. Monster, the shadow monster. তৎক্ষণাৎ থমকালেন সবাই। বেচারা ডিউটিরত কপ কেমন বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন সপ্তদশীর পানে। হতবাকতায় হাতের ফাঁক গলিয়ে কলমখানা যে কখন মাটিতে খসে পড়ল তার কোনো ইয়াত্তা নেই জনাবের নিকট। এদিকে আশেপাশের ডেস্কে বসে থাকা অফিসারদের কানে বাজল সপ্তদশীর বলা কথাটা। মুহূর্তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন সবাই, হা হয়ে তাকিয়ে রইলেন কেমন। নতমুখে বসে থাকা মাহির নজরে পড়ল না সকলের হতবাকতা। সে এখনো ফোপাচ্ছে কেমন। সম্মুখে বসে থাকা অফিসার খানিক ফাঁপা ঢোক গিলল মনে হচ্ছে। আমতা আমতা করে চাপাসরে মেয়েটাকে আচমকায় জিজ্ঞাসা করলেন। কে? হতভম্ব মাহি কপাল কুঁচকে তাকায় অফিসারের পানে। লোকটার কথাগুলো অমন আটকে যাচ্ছে কেন? মাহি কেমন নাক ফুলিয়ে বলল। মনস্টার। মুহূর্তে এক অদৃশ্য বজ্রপাত ঘটল সম্পূর্ণ থানা জুড়ে। প্রত্যেকের গা কেমন আচমকা গরম হয়ে গেল এহেন শীতাতপ নিয়ন্ত্রিত আবহাওয়াতে। অফিসার তক্ষুনি এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন কোনো মতে। ঘটনার আকস্মিকতায় অবহেলিত চেয়ারখানা ছিটকে পড়ে গেল পেছনের দিকে। সেদিকে অবশ্য বিন্দুমাত্র উদ্বেগ নেই অফিসারের। তিনি উল্টো ভয়ার্ত কণ্ঠে সবার উদ্দেশ্যে বলে ওঠেন। এই তাড়াতাড়ি হেডকোয়ার্টার কল দে। এই ম্যাডামকে এক্ষুনি ভিআইপি লাউঞ্জে নিয়ে যা। এই কনস্টেবল, তাড়াতাড়ি চাবি নিয়ে আয়। ম্যাডামের হাত করা খোল। বেচারা কনস্টেবল কেমন থরথরিয়ে কাঁপছেন দেখো। একটুখানি পথ এগোতে হোঁচট খাচ্ছেন। বার কয়েক কোনো মতে এগিয়ে এসে কাপা কাপা হাতে মাহির হাত করা চাবি ঘোরাতে গিয়েও পড়ল আরেক বিপত্তিতে। বেচারা হাত দুটো যা কাঁপছে না, চাবির ডগা তলায় প্রবেশ করতে গিয়েও বুঝি হোঁচট খাচ্ছে। বেশ পাশ থেকে অফিসার ভীষণ রাগান্বিত হলেন এরূপ কাণ্ডে। তখনই শক্ত হাতে কনস্টেবলের ঘাড় বরাবর এক চপাট বসিয়ে চিরবিরিয়ে বলল। একটা কাজও সময় মতো করতে পারিস না রাস্কেল। দে চাবি আমার হাতে, তোর খুলতে হবে না। বলে এক খামচে কনস্টেবলের হাত থেকে চাবির গোছা চিনিয়ে নেয় অফিসার। নিজে থেকে মাহির সম্মুখে দু হাঁটু গেড়ে মেঝেতে বসলেন অত ক্ষমতাবান পুরুষ। মাহি কেমন হতবাক চোখে দেখছে সব। হুট করে মানুষগুলোর আচার ব্যবহারই এত পরিবর্তন হলো কেন? তাই হয়তো ভেবে ভেবে অসার মেয়েটা। সম্মুখে অফিসার তখন কাপা কাপা হাতে মাহির হাত করা খুলছে, ভয়ার্ত কণ্ঠে ঢোক গিলে আওড়াচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম। আমি জানতাম না আপনি সেই মেয়ে যাকে সকাল থেকে পুরো রাশিয়ায় হন্য হয়ে খোঁজা হচ্ছে। আমায় মাফ করে দিন ম্যাম। আমি আসলে বাকিটুকু জীবের ডগায় এসেও আটকে গেল অফিসারের। যেই না কর্ণকুহরে পৌঁছালো হেলিকপ্টারের তেজি শব্দ, তৎক্ষণাৎ শিরদাঁড়া সোজা হয়ে গেল সকলের। ভয়ে তটস্থ হয়ে গেল তন্মন। প্রত্যেকের চোখে মুখে লেপটে গেল ভয়াতুর ছাপ। অদূর থেকে ধেয়ে আসছে এক বহর গাড়ির শব্দ, অগণিত বাইকের হর্নে মুখরিত চারিপাশ। আকাশভাগ কাঁপিয়ে নামছে হেলিকপ্টার। হেলিপোর্টে বোধ হয় এখনই নামবে তা। থানায় প্রবেশদ্বার থেকে তখনই কনস্টেবল মহাশয় হন্তদন্ত পায়ে দৌড়ে এসে বললেন। স্যার, বাইরে। মনস্টার। কনস্টেবলের কথা খানা মাঝপথে আটকে দিয়ে নিজে বাকিটুকু বলে উঠলেন অফিসার। ভয়ে কণ্ঠা শুকিয়ে কাটতার, হাত পা অবশ হয়ে গেছে যেন। এত ঠান্ডার মাঝেও ঘামছেন তিনি, থরথর করে কাঁপছে তার হাঁটু। বাতাস কাঁপাচ্ছে হেলিকপ্টারের জোরালো ব্লেডের ঘূর্ণন, যার বিকট শব্দে কান ধরে যাবার জোগাড়। হেলিকপ্টারের ল্যান্ডিং গিয়ার মাত্রই হেলিকপ্টারের মাটি স্পর্শ করেছে। ব্লেডগুলো এখনও ঘূর্ণায়মান। আশেপাশের গাছপালাগুলো বুঝি এক্ষুনি উপড়ে যাবে মনে হচ্ছে। হেলিকপ্টারের ইঞ্জিন চালু থাকা অবস্থাতে স্কিডের উপর একখানা কালো রঙা বুট পরিহিত পায়ে সে দাঁড়ালো। রইসই ভেতর থেকে বেরিয়ে এলেন পায়ের মালিক। গায়ে সম্পূর্ণ কালো রঙা ভারী এক লোক, মাথায় গোলাকার টুপি, ডান হাতে ঝুলছে শ্যাডো মনস্টারের সিগনেচার ব্রেসলেট, মুখ ঢাকা পাতলা ফিনফিনে কালো রঙা ফুল মাস্কে। মনস্টার নিজের চেরোচেনা গেটাপে এসেছে আজও। ধীরে সুস্থে বেরিয়ে এলেন হেলিকপ্টার থেকে। তৎক্ষণাৎ নিজ নিজ মাথা নুইয়ে নিল সবাই। মনস্টার তখন আলগোছে নিজের পকেট থেকে একখানা সিগার বের করে এনে মাস্কের আড়ালে ঠোঁটের ফাঁকে গুজল। পাশ থেকে তড়িঘড়ি করে একজন গার্ড এসে কাপা কাপা হাতে লাইটার ধরিয়ে দিল সিগারের শেষ ভাগে। গার্ড বেচারা মাথা নুইয়ে রেখেছে ঠাই, তবুও কি সুন্দর দক্ষতার সাথে লাইটার ধরে আছেন মহাশয়। খানিক্ষণ বাদে সিগারের শেষ ভাগে আগুন জ্বালানো শেষে গার্ড তড়িঘড়ি করে সরে গেলেন অন্যত্র। মনস্টার মানব তখন এক হাতে সিগার ধরে রেখে লম্বা এক টান বসিয়ে কঠিন গলায় হুঙ্কার ছুড়ে বলল, নিয়ে আয় ওকে। তৎক্ষণাৎ জোরালো পায়ে থানার দিকে ছুটলেন গোটা কতক কমব্যাটস। এদিকে হুটহাট এহেন সশস্ত্র বাহিনীর লোকদের অমন হড়বড়িয়ে থানায় প্রবেশ করতে দেখে আটকে উঠেন সবাই। অফিসার কেমন ধরফড়িয়ে এগোলেন মাহির দিকে। কাপা কাপা ভয়ার্ত কণ্ঠে অনুনয় করে আওড়ালেন, ম্যাডাম চলে যান প্লিজ, মনস্টার নিজে আসছে।
কাঁদছে সপ্তদোষী, তার বুকটা কেমন ভেঙে যাচ্ছে কষ্টে। এত কষ্ট করে প্যালেস থেকে পালিয়ে এলো, শেষে কিনা এভাবে ধরা পড়ে যাওয়ার জন্য। মাহি গো ধরল, এবার লাল হয়ে যাওয়া মুখখানা শক্ত করে রেখে কঠিন গলায় বলল, না, যাব না আমি। ভরকায় অফিসার সহ বাকিরা। প্রত্যেকে কেমন উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে মেয়েটার পানে। অফিসার ঘাবড়ে গিয়ে ফের অনুনয়ে জুড়লেন মেয়েটার নিকট। ম্যাডাম প্লিজ, ফর গড স্যাক, চলে যান আপনি। আপনি না গেলে মনেস্টার আমাদের সবাইকে মেরে ফেলবে। শুনল না মাহি, এক প্রকার দুর্ছাই করলো অফিসারের কথাটা। চোয়াল শক্ত করে এগিয়ে বসলো চেয়ারে, দুহাত বুকের মাঝে ভাঁজ করে আওড়ালো। যাব না আমি বলেছি না, তারপরেও জোর কেন করছেন? আপনারা পুলিশ হওয়া সত্ত্বেও একজন আসামিকে ভয় পাচ্ছেন, সিরিয়াসলি? হাঁটু কাঁপছে সবার। মেয়েটা কি আদৌ জানে সে কি বলছে? জানলে থোড়ায় পটপট করতো এত কিছু। অফিসার হাত উঠিয়ে আলগোছে নিজের ঘরমাক্ত কপালখানা মুছে নিলেন কোনো মতে। শুকনো ঢোক গেলে সামনে এগুতে ঘটল আরেক কাণ্ড। কমব্যাট সবাই তখনই কিছু একটার কমান্ড পেলেন বুঝি। কানের এয়ারপোর্ট থেকে হাত সরিয়ে সঙ্গে সঙ্গে রাইফেল তাক করলেন সবার মাথা বরাবর। এহেন কাণ্ডে তটস্থ সবাই। নিঃশ্বাস ফেলতে ভুলে গেলেন যেন। বেচারা অফিসারের মাথা বরাবর বসেছে রাইফেলের নল। একটু এদিক ওদিক হলে গুলি বেরোবে। খুলির এফোর ছেড়ে ওফোর। কমব্যাট কেমন গুরুগম্ভীর কণ্ঠে সময় নিয়ে আওড়ালেন। উনি আর 5 মিনিটের মধ্যে আমাদের সাথে না লেগে তোদের খুলি উড়িয়ে দেবার কমান্ডো এসেছে। সো ক্যারি অন। কথাটা শুনতে ভয়ে দেহ ছেড়ে আত্মা উড়ে যাবার জোগাড় সবার। কেউ কেউ নিঃশ্বাস আটকে ফেলছে ইতিমধ্যে। অফিসার তখন আচমকা হাত পা ছড়িয়ে উবু হয়ে শুয়ে পড়লেন মাহির পায়ের নিকট। এহেন কাণ্ডে হকচকায় মাহি, তক্ষুনি গুটিয়ে নেয় পা দুটো। ওদিকে অফিসার এবার আর্তনাদ জুড়েছেন। আহাজারি করতে করতে বলতে লাগলেন, দয়া করুন ম্যাডাম, একটু দয়া করুন। আপনি এক্ষুনি বাইরে না গেলে মনেস্টার আমাদের গর্দান নেবে। প্লিজ ম্যাডাম, চলে যান। আমার একটা সংসার আছে, ছোট ছোট দুটো মেয়ে আছে। অসহায় মানবীর বুকটা বুঝি দুলে উঠল খানিক। মুখ থেকে তৎক্ষণাৎ সরে গেল শক্ত ভাবসাব। ঠোঁট দুটো ভেঙে ফুপিয়ে উঠল ফের। মুখখানা দুহাতের আজলায় ঢেকে নিয়ে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বিড়বিড়ালো, আমি যাব না। আমি রাক্ষসটা, সে নিশ্চিত মেরে ফেলবে আমায়। আমায় আবারও মারবে। বিড়বিড়িয়ে বলা কথাটুকু আদৌ কেউ শুনল কিনা কে জানে। তাছাড়া শুনলেই বাকি, কেউ কি আর আটকাতে পারবে মনস্টারকে? সারিবদ্ধভাবে 2 লাইনে এগোচ্ছে কমব্যাট। মাঝখানে গুনে গুনে পা ফেলে এগোচ্ছে মাহি। মাথাটা নুইয়ে রাখা তার। কাঁদতে কাঁদতে নাক গাল ফুলিয়েছে বেশ। অদূরে দাঁড়িয়ে থেকে একজোড়া বাদামি চোখ ক্রুড়ো চাহনিতে দেখছে মেয়েটাকে। মাহির সেদিকে থোড়াই খেয়াল আছে। মেয়েটা যত এগোচ্ছে ততই কটমটানো বাড়ছে মুগ্ধের। হাতের তালুতে জ্বলন্ত সিগারটা পিষে যাচ্ছে নির্দয় মানব। চোখ দুটোতে লেপটে আছে আগুন। হাত দুটো বুঝি নিষ্পিস করছে মেয়েটাকে দেখে। তার চোখের আগুনেই বুঝি এখনই ঝলসে দিবে মাহিকে। মেয়েটা বোধহয় 2 হাত দূরত্বে এসে দাঁড়ালো মুগ্ধের। আর অমনি মুগ্ধের আগুন দৃষ্টি গিয়ে আটকালো মাহির ফর্সা মসৃণ গালে। সপ্তদশীর ফর্সা নরম গালটায় 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। তা দেখে তার চোখ এড়ায়নি রাগী মানবের। মুহূর্তে মুখাভাবের পরিবর্তন ঘটল তার। সেথায় লেপটে গেল একরাশ জেদ। সে কেমন চটজলদি তেড়ে ফুড়ে এসে আচানক শক্ত হাতে চেপে ধরে মাহির নরম চোয়াল। এরূপ অতর্কিত আক্রমণে চোখ খিচে বন্ধ করে নিল মাহি। চোয়ালের ব্যথায় কুকিয়ে উঠল খানিক। ওদিকে হাতের জোর বাড়িয়েছে মুগ্ধ। মেয়েটার নরম তুলতুলে মুখখানা খানিক উঁচিয়ে খেয়াল করলো গালটা। অতঃপর দৃষ্টিতে এক পশলা আগুন জ্বালিয়ে দাঁত কিরমির করে হুঙ্কার ছুড়ে বলল, Who the fuck dare to touch you, Sashmish? Just tell me the motherfucker's name. সপ্তদশীর এই নরম চোয়ালটা বুঝি এক্ষুনি ভেঙে গুড়িয়ে পড়ল বললে। চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু। ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে তার। দৃষ্টি মোটামুটি নত। চোয়ালের ব্যথায় গোঙাচ্ছে মাহি। মুখ দিয়ে কথা বেরোনোর জো নেই তেমন। এদিকে তার এহেন নীরবতা যেন সারা গায়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে নির্দয় মানবের। তার চোখ দুটো কেমন রক্ত বর্ণ ভাব ধারণ করছে ক্রমশ। চোয়ালের পেশি টান টান। ধারালো দাঁত কপাটির কিরমির শব্দ বড্ড কানে বাজছে সপ্তদশীর। চোখ দুটো খিচে বন্ধ করে রাখা তার। এরই মধ্যে কর্ণঘোরে ভেসে এলো মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের কটমটানো গর্জন ধ্বনি। I don't like to repeat anything, জানোয়ার বাচ্চা. Just answer me. Who the fucking assault dare to touch you? শুকনো ঢোক গিলল মাহি। রয়ে শয়ে চোখের পর্দা সরাতেই চোখাচোখি হলো রুরো মানবের বাদামি চোখ জোড়ার সাথে। চোখ দুটো রক্তাভ ভাব মুহূর্তেই থমকে দিল সপ্তদশীর হৃদয়। সে কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মুগ্ধের চোখ দুটোর পানে। এদিকে মুগ্ধের রাগ ক্রমশ বিপদসীমা অতিক্রম করছে। মাহির হতবাক মুখখানার দিকে এক মুহূর্ত ক্রূর চাহনি নিক্ষেপ করে সহসা মেটার চোয়াল ঝটকা দিয়ে সরিয়ে দিল মনস্টার। হুটহাট এরূপ অতর্কিত কাণ্ডে হকচকায় মাহি।
দুর্বল শরীরটা কেমন তাল সামলাতে না পেরে তক্ষুনি ছিটকে পড়ল জমিনের উপর। মুগ্ধ সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ দেখায়নি, উল্টো নিজ হাত দুটো পকেটে গুজে কঠিন গলায় হুঙ্কার ছুড়ল। গিভ দেম এ সারপ্রাইজ। মনস্টারের মুখ নিঃসৃত বাক্যটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই বুলেটের বেগে গাড়ির দিকে ছুটলেন গোটা কত গার্ডস। ফিরে এলেন মিনিট 5 বাদে। প্রত্যেকের হাতে তাজা তাজা ফুলের তোড়া, কি সুন্দর সুবাস বেরোচ্ছে সেসব থেকে। দুর্বল মাহি এক পলক নজর উঠিয়ে তাকালো সেদিকে। গার্ডস উল্টো পথে হাঁটা ধরেছে, হাতে অসংখ্য ফুলের তোড়া নিয়ে এগোচ্ছে পুলিশ স্টেশনের দিকে। তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে গেল মাহির। মনে উত্থাপিত হলো নানান প্রশ্ন। রাক্ষসটা পুলিশ স্টেশনে এতগুলো ফুলের তোড়া কেন পাঠাচ্ছে? কিসের সারপ্রাইজ দিতে চাচ্ছে সে? মাহি ঠাই মগ্ন নিজ ভাবনায়, দৃষ্টি আটকে আছে গার্ডদের দিকে। ঠিক তখনই একখানা শক্তপোক্ত হাতের থাবা আচমকা এসে চেপে ধরল মাহির নরম চুলের গোড়া। তৎক্ষণাৎ ব্যথায় কুকিয়ে ওঠে মাহি। এক হাতে চেপে ধরে থাবা বসানো হাতটা, এদিকে শক্তপোক্ত হাতের জোর কেবল বাড়ছে। ধীরে ধীরে সেই সাথে বাড়ছে মাহির আর্তনাদ। সপ্তদশীর অমন আর্তনাদে ভারী চারিপাশ, অথচ মুগ্ধ নামক নির্দয় মানবের হৃদয়টা গড়ল না মোটেও। সে কেমন জোরালো হাতে তক্ষুনি উঁচিয়ে তুলল মাহির ছোট্ট মাথাটা। ব্যথায় কুপকাত মাহি সহসা উঠে দাঁড়ায় কোনো মতে। কাঁদতে কাঁদতে অনুনয় করে বলে ওঠে, আম সরি, আমি আর বাকিটা বলার ফুরসত দিল না তাকে। তার আগে মেয়েটার চুল ছেড়ে দিয়ে ঘাড়ে থাপা বসায় মনস্টার। শক্ত হাতের ধারালো নখগুলো আচমকা দাবিয়ে দেয় মেয়েটার ঘাড়ের দুপাশে। মাহি চিৎকার দিয়ে ওঠে যন্ত্রণায়, ছটফটাতে থাকে হাত পা ছুড়ে। এদিকে মুগ্ধ কেমন আগুন চোখে একদৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার দিকে। সপ্তদশীর ছটফটানি দেখে ক্রুর হাসল যুবক। শক্ত হাতে মেয়েটার ঘাটটা খানিক এগিয়ে এনে কঠিন গলায় হিসিয়ে বলল, আমাকে ছেড়ে তুই কোথায় যাবি বান্দির মেয়ে? কোথায় লুকবি তুই? তোর মতো একটা ডেরবেটারি পাতারে লুকিয়ে থাকলেও সেখান থেকে টেনে হেঁচড়ে আনার ক্ষমতা আমি রাখি। সেখানে এটা তো রাশিয়া, মাই ল্যান্ড। যুবকের ক্রুর ধ্বনিতে বুক কাঁপছে মাহির, মস্তিষ্ক হচ্ছে নড়বড়ে। মেয়েটা কেমন ঠোঁট ভেঙে কাঁদছে দেখো। মুগ্ধ তখনই পায়ে গতি টানল। মাহির নরম চুলগুলো টানতে টানতে তাকে নিয়ে গেল অদূরে দাঁড়িয়ে থাকা রোলস রয়েস ফ্যান্টম গাড়িটার দিকে। নিরীহ ও মাহির ছোট ছোট কদম হোঁচট খাচ্ছে বারংবার। পড়ে যেতে গিয়েও বুঝি নিজেকে সামলে নিয়েছে বহু কষ্টে। মুগ্ধ গাড়ির দিকে এগোতেই একজন গার্ড কেমন তড়িঘড়ি করে এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দিল আলগোছে। মাথাটা নুইয়ে রেখে গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন গার্ড। মুগ্ধ তার পারে না তাকিয়ে কেমন হুঙ্কার ছুড়ে ধমকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।